আজ থেকে দিন চারেক আগের কথা। লালমাটিয়ার একটি শান্ত ক্যাফেতে মিতু রাগ মাখানো মুখ নিয়ে বসে আছে, আর তার সামনে অপরাধীর মতো মুখ করে বসে আছে তামিম। আমি আপনাকে পরিষ্কার ভাষায় বলছি তামিম সাহেব, আপনি এক্ষুনি ওটা ডিলিট করবেন। আরে ডিলিট কেন করব? ছবিটা তো বেশ কিউট এসেছে। কিউট এসেছে? আমি ফুসকা মুখে নিয়ে চোখ গোল গোল করে আছি, ওটা কিউট? অবশ্যই, চাদরও তো দাগ থাকে। আপনারও না হয় একটা হা করা ছবি থাকলো। মুখ সামলে কথা বলুন, আমি মিতু, আমার কোনো হা করার ছবি থাকতে পারে না। ফেসবুকে তো আমি দিচ্ছি না, আমি তো শুধু আমার ফোনের গ্যালারিতে রেখেছি। হোয়াট? আমার পারমিশন ছাড়া আপনি ওটা গ্যালারিতে সেভ করে রেখেছেন? আরে আমি তো আপনার ছবি তুলতে যাইনি, আমি তো জাস্ট ক্যাফের ওই গাছটার ছবি তুলছিলাম। গাছের ছবি তুলেছেন তো আমি গাছের আড়ালে ফুসকা খাচ্ছিলাম কেন? সেটা তো আমার দোষ না, আপনি তো গাছের পেছনে লুকিয়ে ফুসকে গেলছিলেন। গিলছিলাম মানে? আমি খুব ভদ্রভাবে খাচ্ছিলাম। ভদ্রভাবে ফুসকা পুরোটা একসাথে মুখে পুরে দেওয়া যায় নাকি? হ্যাঁ যায়, আমি পারি, আপনার তাতে কি? আমার কোনো সমস্যা নেই, আমি তো জাস্ট ছবিটা মেমোরি হিসেবে রেখে দিয়েছি। আমার সাথে আপনার কিসের মেমোরি? হ্যাঁ, আপনি তো আমার আপুর দেবর ছাড়া আর কেউ নন। শুধু দেবর কেন, আমি তো আপনার ভালো একজন শুভাকাঙ্ক্ষীও। আমার এমন শুভাকাঙ্ক্ষীর কোনো দরকার নেই, আপনি ফোনটা দিন বলছি। ফোন দিলে তো আপনি ছবিটা ডিলিট করে দেবেন। হ্যাঁ, ডিলিট করতেই তো চাচ্ছি, দিন ফোনটা। ইম্পসিবল, এই ছবি আমি ডিলিট করব না, এটা আমার কপিরাইট। কপিরাইট মানে? ফেস তো আমার। কিন্তু ক্লিকটা তো আমার আইফোনের, সো ছবিটা আমার সম্পত্তি। আপনি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছেন তামিম সাহেব। আমি একদম নর্মালি আছি, আপনি রেগে গিয়ে কপালে বাস ফেলেছেন। রাখবো না, আপনি আমার পারমিশন ছাড়া ছবি তুলেছেন। আচ্ছা বাবা, একটা শর্তে ডিলিট করতে পারি। কি শর্ত? তাড়াতাড়ি বলুন। কালকে বিকালে আপনি আমার সাথে ধানমন্ডি লেকে একটু হাঁটতে যাবেন। হোয়াট? আপনার সাথে আমি লেকে হাঁটবো? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? হাঁটলে কি এমন ক্ষতি হবে? লেক তো সবার জন্যই খোলা। সবার জন্য খোলা হলো, আপনার সাথে হাঁটার মতো সময় আমার নেই। তাহলে ছবিটাও আমার ফোনে থাকবে, আমি এটা ডিলিট করছি না। অসহ্য। আপনি আপনি একটা আস্ত ব্ল্যাকমেইলার। ব্ল্যাকমেল না, এটাকে বলে কিউট নেগোসিয়েশন। নেগোসিয়েশন নিজের কাছে রাখুন, আমি চললাম। আরে শুনুন, বিলটা কে দিবে? আপনিই দিবেন। ছবি তোলার জরিমানা হিসেবে বিলটা আপনি পে করবেন। মিতু রাগে পা ঝুঁকে ক্যাফে থেকে বেরিয়ে গেল, আর তামিম তার ফোনের স্ক্রিনে মিতুর ফুচকা খাওয়ার সে হাসি খুশি ছবিটার দিকে তাকিয়ে একা একাই হাসতে লাগলো। এরপর 4টি দিন কেটে গেছে, মিতুর সাথে তামিমের আর দেখা হয়নি। তবে তাদের অব্যক্ত খুনসুটিগুলো মনের ভেতর রয়ে গেছে। তাদের পরিচয় হলো আমাদের আজকের গল্পের নায়ক নায়িকা। তাদের সম্পর্কের ব্যাপারে এখনই বুঝতে পারবেন। সুন্দর এক রৌদ্রোজ্জ্বল সকালে ধানমন্ডিতে তামিমদের দোতলা বাড়ির ডাইনিং স্পেসে বেশ একটা হট্টগোল চলছে। তামিমের মা বলেন, জমিলা, তুই কি আজ আমাকে প্রেসার বাড়িয়ে মারার প্ল্যান করেছিস? কেন খালাম্মা, কি হয়েছে? কি হয়েছে মানে? ডিমের অমলেটে এত লবণ কেন? এটা কি সমুদ্রের পানি দিয়ে ভেজেছিস? ভুল হয়ে গেছে খালাম্মা, আমি তো লবণ ঠিকই দিয়েছিলাম, হয়তো একটু বেশি পড়ে গেছে। আহা সালমা, সকাল সকাল কাজের মেয়েটাকে বকাঝকা করো না তো। একদিন একটু লবণ বেশি হলে কি আর এমন ক্ষতি? ক্ষতি তো তোমার হবে না, তোমার তো ব্লাড প্রেশার নেই, আমার তো ব্লাড প্রেশার হাই হয়ে যাবে। তামিমের বড় ভাই শফিক বলে, মা, তুমি তো টেনশন দিও না তো। জমিলা, তুমি আমার জন্য একটা হাফ বয়েল ডিম করে নিয়ে আসো, লবণ ছাড়া। আইসা ভাইজান, আমি এখনই দিতাছি। এমন সময় তামিম সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। পরনে একটা সাধারণ টি শার্ট আর ট্রাউজার, চুলগুলো উস্কো খুস্কো। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। কিরে তামিম, আজ এত সকালে উঠে পড়লি যে? তোর তো কোনো ক্লাস নেই আজ। এমনি বাবা, ভাবলাম আজ সকাল সকাল উঠে তোমাদের সাথে নাস্তা করি। বাহ, হঠাৎ এত পরিবর্তন? সূর্য কি আজ পশ্চিম দিক দিয়ে উঠেছে নাকি? ভাইয়া, তুমি কিন্তু সকাল সকাল খোঁচা দিচ্ছ, আমি কি ভোরে উঠতে পারি না? পারিস তো বাবা,
কিন্তু তুই তো উঠিস না একদিনও। তার নাস্তায় কি খাবি বল? আমি শুধু দুটো টোস্ট আর চা খাবো। ভাবি কোথায়? ভাবিকে তো দেখছি না। তোর ভাবি রান্নাঘরে আছে, আমার জন্য টিফিন রেডি করছে। ও আচ্ছা, তোমরা নাস্তা করো, আমি রান্নাঘর থেকে আসছি। তামিম গুটি গুটি পায়ে রান্নাঘরে ঢুকে দেখে তার ভাবি নীলা খুব মনোযোগ দিয়ে শফিকের টিফিন বক্সে খাবার গুছাচ্ছে। ভাবি কি অবস্থা? এত সকালে এত কাজ করলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। আরে তামিম, তুই এত সকালে কিছু লাগবে তোর? লাগবে মানে? খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস লাগবে। তুমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। কি এমন কাজ? তুই আবার কোনো ঝামেলায় পাকিয়েছিস নাকি? আরে না ভাবি, আমি কি সারাদিন জামালি করি নাকি? আমি তো একদম শান্তশিষ্ট একটা ছেলে। তোর শান্তশিষ্ট রূপ আমার খুব ভালো করেই চেনা আছে। ভনিতা না করে সোজা বল কি চাস। ভাবি মানে বলছিলাম কি, বাড়িটা কেমন যেন নীরব নীরব লাগছে না? নীরব লাগছে কেন? তোর ভাই তো এইমাত্র এত জোরে হাসলো, আর মা তো সকাল থেকেই জামিলার উপরে চটপট করছে। তাহলে নীরব মনে হচ্ছে কেন? আরে না, সেই নীরবতা না। আমি বলছিলাম একটা চঞ্চলতা মিসিং, একটা ফ্রেশনেস মিসিং। ও আচ্ছা, ফ্রেশনেস মিসিং। তুই এয়ার ফ্রেশনার এনে স্প্রে করে দে। ভাবি তুমি ইচ্ছে করে না বোঝার বান করছো, তাই না? তুমি ভালো করেই জানো আমি কার কথা বলছি। আমি কি করে জানবো তুই কার কথা বলছিস? তুই তো কারোর নাম বলিস না। ভাবি তোমার বোনকে একটু আনো না আমাদের বাড়িতে, কয়েকটা দিন থাকুক না আমাদের সাথে। মিতুকে আনবো? কেন? তোর হঠাৎ মিতুর কথা মনে পড়লো কেন? এমনি মনে পড়লো, কতদিন দেখি না পিচ্ছিটাকে। ও এলে বাড়িটা একটু সরগরম থাকতো। তুই মিতুকে পিচ্ছি বলছিস? ও শুনলে কিন্তু তোকে আস্ত রাখবে না। শুনবে কোথা থেকে? ও তো আর এখানে নেই। তুমি ওকে ফোন করে নিয়ে এসো না ভাবি, প্লিজ। মিতু কিন্তু আসতে চাইবে না। তুই তো জানিস ও কেমন ঘাটতেরা। তুমি বলে ঠিকই আসবে। তুমি একটু ইমোশনালি ব্ল্যাকমেল করবে, বলবে তোমার শরীর খারাপ, একা লাগছে। আমি কেন মিথ্যে কথা বলতে যাব? আর ও এলে তো সারাদিন তোর সাথে ঝগড়া করবে। এতে তোর ভাইয়া বিরক্ত হবে। ভাইয়া কিচ্ছু বিরক্ত হবে না, আমি ভাইয়াকে ম্যানেজ করে নিব। আর আমি ওর সাথে একদম ঝগড়া করবো না, প্রমিস। তোর প্রমিসের কোনো দাম নেই আমার কাছে। তুই তো ওকে দেখলেই খেঁচাতে শুরু করিস। এর আগের বার এসে মেয়েটা তোর জ্বালায় পাগল হয়ে গিয়েছে। এবার আর খোঁচাবো না, একদম ভালো ছেলের মতো থাকবো। তুমি শুধু ওকে নিয়ে আসো। আচ্ছা, একটা শর্তে আমি ওকে আনতে পারি। কি শর্ত? তুমি যা বলবে আমি তাই মানবো। ও যতদিন এই বাড়িতে থাকবে তুই ওর কোনো কথায় রাগ করতে পারবি না। ও যা বলবে তোকে চুপচাপ মেনে নিতে হবে। এটা কেমন শর্ত ভাবি? ও যদি আমাকে ছাদ থেকে লাফ দিতে বলে, আমি কি তাই করব? সেটা তোর ব্যাপার, কিন্তু ওর সাথে কোনো ঝগড়া করা চলবে না। রাজি থাকলে বল। আচ্ছা বাবা, রাজি। আমি একদম মুখে কুলু পেটে বসে থাকবো। এবার তুমি ওকে ফোন করো। ঠিক আছে, আমি আজ দুপুরে ওকে ফোন করে বলবো। এবার যা, তুই টেবিলে গিয়ে বস, আমি তোর চা নিয়ে আসছি। থ্যাংক ইউ ভাবি, ইউ আর দ্য বেস্ট। তুমি আমার আসল গার্জিয়ান। বেলা গড়িয়ে তখন সকাল 11টা। অন্যদিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এক নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিশাল ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের বেশ ভিড়। হঠাৎ একটা কালো রঙের সেডান গাড়ি এসে ক্যাম্পাসের গেটের কাছে থামল। গাড়ির দরজা খুলে নামলো মিতু। পরনে একটা স্টাইলিস্ট কুর্তি, চোখে বড় কালো সানগ্লাস আর হাতে কফির মগ। তার হাঁটার স্টাইলে একটা অসম্ভব আত্মবিশ্বাস আর অহংকার। এক্সকিউজ মি, মিতু আপু। হ্যাঁ বলুন, কি চাই? আপু আমি নয়ন, বিবিএ ফার্স্ট ইয়ার। এই গোলাপটা আপনার জন্য। গোলাপ? আমাকে গোলাপ দিচ্ছেন কেন? আমার কি বাগান করার বয়স হয়েছে বলে আপনার মনে হয়? না আপু, মানে আপনি অনেক সুন্দর তো তাই। আমি সুন্দর সেটা আমি খুব ভালো করেই জানি। এর জন্য আপনার গোলাপ দিয়ে সেটা প্রমাণ করার কোনো দরকার নেই। আপু আমি আসলে আপনাকে অনেক পছন্দ করি। তো পছন্দ করবেন তো আমি কি করব? আমাকে তো অনেকেই পছন্দ করে। আমি কি সবার হাতে একটা করে গোলাপ ধরিয়ে দিব? না আপু, আমি একটু অন্যরকম ভাবে। শুনুন নয়নবাবু, আপনি ফার্স্ট ইয়ারে পড়েন, মন দিয়ে পড়াশোনা করুন। এইসব ফালতু রোমান্স করার জন্য অনেক সময় পাবেন। এখন শুনুন, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে।
মিতু নয়নকে পাশ কাটিয়ে গট করে ভেতরে চলে গেল। নয়ন বেচারা বোকার মতো গোলাপ হাতে দাঁড়িয়ে রইল। দূর থেকে মিতুর বান্ধবী তুলি আর যারা এই দৃশ্য দেখে হাসতে হাসতে এগিয়ে এলো। কি রে মিতু, সকাল সকাল একটা কচি ছেলের মন ভেঙে দিলি? একটু তো মায়া দয়া করতি। মায়া দয়া দেখাতে আমি এখানে আসিনি। আমার পেছনে ঘুরতে হলে একটা স্ট্যান্ডার্ড লাগে। তোর এই হাই স্ট্যান্ডার্ড চক্করে তো তুই সারা জীবন সিঙ্গেলই থেকে যাবি। শেষে দেখবি ওই তামিম ভাই ছাড়া আর কোনো গতি নেই। হোয়াট? ওই আবুলটার কথা তোরা আমাকে বলছিস? ওর মতো একটা আনরোমান্টিক ছেলের দিকে আমি ফিরেও তাকাবো না। তামিম ভাইকে তুই আবুল বলছিস? ছেলেটা কত স্মার্ট, কত কিউট, তোর জন্য একদম পাগল। পাগল হলে পাবনা মেন্টাল হাসপাতালে যাক, আমার পেছনে ঘোরার কোনো দরকার নেই। আর তাছাড়া ও আমার আপুর দেবর। তুই কিন্তু তামিম ভাইকে একটু বেশি ইগনোর করিস। ছেলেটা তোকে এত ভালোবাসে, একটু তো পাত্তা দিতে পারিস। পাত্তা দিব? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আমি মৃত্যু, আমার একটা লেভেল আছে। ওই তামিমকে আমি আমার ধারে কাছেও ঘেঁষতে দিব না। দেখিস, একদিন এই তামিম ভাইয়ের প্রেমে পড়েই তুই হাবুডুবু খাবি, তখন আমরা হাসবো। তোদের সেই দিন আর দেখতে হবে না। আমি আর প্রেমে পড়া ইম্পসিবল। চল এবার ক্লাসে চল। দুপুর 1টার দিকে ক্যাম্পাস জুড়ে একটা অলস নীরবতা নেমে আসে। ক্যাফেটেরিয়াতে অবশ্য বেশ ভিড়। এক কোণের একটা টেবিলে বসে আছে তামিম এবং তার দুই বন্ধু রনি আর ফয়সাল। বসে আছিস কেন? মিতুকে আজকেও তোকে রিজেক্ট করেছে? রিজেক্ট করার সুযোগই তো দিচ্ছে না। সামনে গেলেই এমন একটা ভাব নেয় যেন আমি কোনো এলিয়েন। ভাই, তুই একটা কাজ কর, ওর এই ভাব ভাঙার জন্য কোনো একটা সলিড প্ল্যান কর। এভাবে চলতে থাকলে তো তুই বুড়ো হয়ে যাবি। কি প্ল্যান করব? ও তো কোনো কিছুতেই ইমপ্রেস হয় না। ফুল দিলে বলে অ্যালার্জি আছে, চকলেট দিলে বলে দাঁত নষ্ট হয়ে যাবে। শোন, মেয়েদের ইমপ্রেস করার সবচেয়ে সেরা উপায় হলো সিনেমার মতো কোনো হিরোইক এন্ট্রি নেওয়া, একদম শাহরুখ খানের স্টাইলে। শাহরুখ খানের স্টাইল? সেটা আবার কেমন? আমি কি এখন ক্যাফেটেরিয়ার টেবিলে উঠে 2 হাত চড়ে দাঁড়িয়ে বলবো তুঝে দেখা তুয়ে জানা সনম? আরে গাধা, সেটা না। মনে কর মিতু হেঁটে যাচ্ছে, হঠাৎ ওর হাত থেকে কিছু একটা পড়ে যেতে নিল, আর তুই সুপারম্যানের মতো গিয়ে সেটা ধরে ফেললি। ব্যাস, মেয়ে একদম ফিদা। আইডিয়াটা কিন্তু খারাপ না। মিতুর তো সারাদিন কফির কাপ হাতে নিয়ে ঘোরার স্বভাব আছে। তুই শুধু খেয়াল রাখবি কখনো হোঁচট খায়। ও তো হোঁচট খায় না, ও তো এমনভাবে হাঁটে যেন রেড কার্পেটে ক্যাটওয়াক করছে। ওই দেখ, মিতু আর ওর বান্ধবীরা এদিকে আসছে। মিতুর হাতে একটা কফির কাপ আছে, তুই রেডি হ। কি রেডি হব? আমি কি গিয়ে ওর পায়ে ল্যাং মারবো নাকি যাতে ও পড়ে যায়? আরে না, তুই শুধু ওর পাশ দিয়ে হেঁটে যাবি। ও যখন তোর দিকে না তাকিয়ে পাশ কাটিয়ে যেতে চাইবে, তখন তুই এমন একটা মুভমেন্ট করবি যেন ওর কফিটা ছিটকে পড়ে যাচ্ছে, আর তুই সেটা ক্যাচ করে নিবি। এটা কি প্র্যাকটিক্যালি কোনো প্ল্যান হলো? কফি তো গরম, আমার হাতে পড়লে তো পুড়ে যাবে। প্রেমের জন্য একটু হাত পড়ালে কি হয়? তুই যা, এগিয়ে যা, বি এ ম্যান। তামিম নার্ভাস হয়ে টেবিল থেকে উঠে দাঁড়ালো। মিতু তার দুই বান্ধবীকে নিয়ে ঠিক সেই পথে আসছিল। তামিম হিরোর মতো বুক ফুলিয়ে মিতুর দিকে এগিয়ে গেল। হাই মিতু, কি অবস্থা? আপনার তাতে কি? আপনি রাস্তা ছাড়ুন, আমার যাওয়ার জায়গা দিন। মিতু পাশ কাটিয়ে যেতেই তামিম সিনেমার কায়দার তার হাতটা ধরতে গেল, কিন্তু ঠিক তখনই একজন ওয়েটার সোপের বাটি নিয়ে পাশ দিয়ে যাচ্ছিল। তামিমের পা স্লিপ করে সোজা ওয়েটারের গায়ের ওপর পড়ল। আহ, কি গরম! আরে ভাই, দেখা চলবেন তো, আমার সব তো ফেইলা দিলেন। হ্যাঁ, ক্যাফেটেরিয়ার সবাই হা করে তামিমের দিকে তাকিয়ে আছে। তামিম ফ্লোরে স্যুপ মাখা অবস্থায় বসে আছে। তুলি আর যারা মুখ চেপে হাসছে। মিতু ভ্রুকুচকে নিচে তামিমের দিকে তাকালো। স্টাইল বাড়তে গিয়ে তো নিজেরই স্যুপ হয়ে গেলেন। আপনাকে তো বলেছিলাম রাস্তা দেখে চলতে, তা না হিরোগিরি দেখাতে এলেন। আমি তো হিরোগিরি দেখাতে আসিনি, আমি তো জাস্ট হোঁচট খেয়েছিলাম। আপনার হোঁচট খাওয়ার স্টাইলটা খুব সুন্দর। প্রতিদিন এভাবে একবার করে পড়লে ক্যাফেটেরিয়ার ফ্লোরটা একদম পরিষ্কার হয়ে যাবে। আপনি আমাকে এমনভাবে অপমান করছেন? অপমান তো আপনি নিজেরটা নিজেই করলেন। এখন তাড়াতাড়ি উঠুন, না হলে পিঁপড়ে ধরে যাবে। বাই দ্য ওয়ে, স্যুপের কালারটা আপনি
টি শার্টের সাথে দারুণ ম্যাচ করেছে। মিতু একটা মিষ্টি কিন্তু তার ছেলের হাসি দিয়ে বান্ধবীদের নিয়ে চলে গেল। তামিম ফ্লোরে বসে মিতুর সেই হাসির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। রনি আর ফয়সাল দৌড়ে এসে তামিমকে টেনে তুলল। ভাই তুই তো পুরো ইজ্জতের ফালুদা বানিয়ে দিলি, এটা কি করলি তুই? দোস্ত তুই দেখলি ও হাসলো, মিতু আমার দিকে তাকিয়ে হাসলো। ভাই তোর কি মাথায় আঘাত লেগেছে? ও তো তোকে পচিয়ে হাসলো। যাই হোক না কেন, ওর ওই হাসিটা জাস্ট কিলার ছিল, আমার সোপে পড়ার সার্থক। বিকেল 5টা বেজে গেছে। এদিকে গুলশানে মিতুদের সুন্দর সাজানো ফ্ল্যাটে একটা তাড়াহুড়োর পরিবেশ। মিতুর বাবা মা আজ রাতের ফ্লাইটেই 1 সপ্তাহের জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। মিতু, তুই কিন্তু একদম সাবধানে থাকবি। দরজা জানালা ঠিক মতো বন্ধ করবি রাতে। মা, তুমি এত টেনশন করছো কেন? আমি কি ছোট আছি নাকি? আমি সব সামলে নিতে পারবো। মারে, তুই চাইলে তোর খালার বাসায় গিয়ে থাকতে পারিস। এই 1 সপ্তাহ একা একা থাকাটা ঠিক হবে না। বাবা, আমি একা থাকতে পছন্দ করি। তোমরা নিশ্চিন্তে যাও, কোনো সমস্যা হবে না। তোর খালা তো আবার ঢাকার বাইরে গেছে। আমি বরং নীলাকে বলে যাই তুই ওদের বাড়িতে গিয়ে থাক। না মা, প্লিজ। আপুর শ্বশুর বাড়িতে আমি কিছুতেই গিয়ে থাকবো না। ওই বাড়িটা একদম বোরিং। বোরিং হলে বোরিং, তুই একা থাকতে পারবি না। আমি নীলাকে ফোন করে বলে দিচ্ছি। মিতুর মা ও বাবা লাগেজ নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। মিতু সোফায় বসে টিভি দেখছিল। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভাসছে নীলার নাম। হ্যালো আপু, মা নিশ্চয়ই তোমাকে ফোন করে ডিউটি দিয়ে দিয়েছে। মা তো ডিউটি দিয়েছেই, আর আমারও তো একটা দায়িত্ব আছে। তুই একা একা ওই ফ্ল্যাটে কি করবি? এখনই ব্যাগ গুছিয়ে আমাদের এখানে চলে আয়। আপু, আমি যাব না। আমি এখানে বেশ ভালো আছি। তোমাদের বাড়িতে গেলে আমার দম বন্ধ হয়ে আসে। দম বন্ধ হয়ে আসে মানে? তুই কি এখানে আসলেই পাহাড়ে থাকিস যে অক্সিজেন পাসটা? তুই আসবি মানে অবশ্যই আসবি। বাই। আপু, তুমি জোর করছো কেন? আমি সত্যিই যেতে চাই না। শোন মিতু, তুই যদি না আসিস তাহলে আমি নিজে গিয়ে তোকে কান ধরে নিয়ে আসবো। দেখে যাস আমি এই সন্ধ্যায় জ্যাম ফেলে ওখানে যাই। কিন্তু আপু। কোনো কিন্তু না, আমি তামিমকে পাঠাচ্ছি গাড়ি দিয়ে। তুই 1 ঘন্টার মধ্যেই রেডি থাকবি। হোয়াট? ওই আবুলটাকে পাঠাচ্ছ কেন? ও তো রাস্তায় আমাকে জ্বালিয়ে মারে। তামিমকে আবুল বলবি না, বেচারা কত ভালো। তুই রেডি হও, ও বেরোচ্ছে। নীলা লাইন কেটে দিল। মিতু ফোনটা সোফায় ছুঁড়ে ফেলেই রাগে গজরাতে গজরাতে নিজের বেডরুমে গেল। উফ, এই আপুটাকে নিয়ে আর পারা যায় না। আর ওই তামিম, ওর তো আজ খবর আছে আমার হাতে। মিতু তার আলমারি খুলে কাপড় গোছাতে শুরু করলো। হঠাৎ তার চোখ গেল আলমারির ভেতরের একটা ছোট ড্রয়ারের দিকে। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে ড্রয়ারটা খুলল। ড্রয়ারের ভিতরে একটা পুরনো ফেড হয়ে যাওয়া ছেলেদের হাতঘড়ি রাখা। ঘড়িটা দেখে মিতুর চঞ্চল মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। চোখের দৃষ্টিতে একটা গভীর শূন্যতা আর অব্যক্ত যন্ত্রণা ফুটে উঠল। কেন কেন তুমি এমন করলে? আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, তোমাকে অনেক ভালোবেসেছিলাম। মিতুর চোখ দিয়ে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে দ্রুত হাত দিয়ে চোখ মুছে ফেলল। ঘড়িটা আবার ড্রয়ারে রেখে সজোরে ড্রয়ারটা বন্ধ করে দিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রাখল। না, আমি আর কাউকে আমার ইমোশন নিয়ে খেলতে দিব না। আমি মিতু, আমি কাঁদি না, আমি কাঁদাই সবাইকে। মিতুর মুখে আবার সে পরিচিত অহংকারী আর দুষ্টু হাসিটা ফিরে এলো। সে ড্রয়ার থেকে তার সবচেয়ে ভারী 3টা ট্রলি ব্যাগ বের করলো। তামিম বাবু আসছেন আমাকে রিসিভ করতে। আজ তোমাকে দিয়ে যদি আমি কুলিগিরি না করিয়েছি তবে আমার নামও মিতু না। মিতু গুনগুন করে গান গাইতে গাইতে ইচ্ছে করে ব্যাগের ভেতর মোটা মোটা বই আর অপ্রয়োজনীয় জিনিসপত্র ভরতে শুরু করলো, যাতে ব্যাগগুলো অসম্ভব ভারী হয়ে যায়। তার মাথায় এখন একটাই চিন্তা, কিভাবে তামিমকে নাজেহাল করা যায়।
সন্ধ্যা 7টার দিকে গুলশানের রাস্তাগুলোতে গাড়ির বেশ ভিড়। মিতুদের অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের নিচে গাড়ি পার করে অপেক্ষা করছে তামিম। তার এক হাতে একটা সুন্দর লাল গোলাপ। কিছুক্ষণ পর লিফটের দরজা খুলতেই তামিমের চোখ চড়ক গাছ। মিতু দাঁড়িয়ে আছে, আর তার চারপাশে 5-6টা বিশাল সাইজের ট্রলি ব্যাগ। আমার সুপে পড়াটা সার্থক। কি ব্যাপার, আপনি কি আমাদের বাড়িতে চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে যাচ্ছেন নাকি? আপনার তাতে কি? আমার দরকারি জিনিসপত্র আমি সাথে নিব না? দরকারি জিনিসপত্র মানে? এক সপ্তাহের জন্য কেউ এতগুলো বড় ট্রলি ব্যাগ নেয়? আমি নেই। আমার দিনে 3বার ড্রেস চেঞ্জ করতে হয়। আপনার মতো তো আর একটা টি শার্ট পরে পুরো সপ্তাহ কাটাই না। তা ঠিক আছে, কিন্তু এতগুলো ব্যাগ আমি একাকারিতে তুলব কি করে? কি করে তুলবেন সেটা কি আমি বলে দেব? আপনি নিতে এসেছেন, আপনিই তুলবেন। দারোয়ানকে একটু ডাকুন না, দুজন মিলে দৌড়লে তাড়াতাড়ি হবে। দারোয়ান চাচা অনেক বয়স্ক মানুষ, ওনাকে দিয়ে আমি ভারী কাজ করাই না। আর আমি বুঝি আপনার কুলি? আমাকে দিয়ে বাড়ি কাজ করাতে আপনার মায়া লাগছে না? একদম না, আপনি তো ইয়াং মানুষ, একটু জিম টিম করা হয়ে যাবে। আপনার এই জিমের চক্করে আমার কোমরটা আছে আজ। বকবক না করে ব্যাগগুলো তুলুন, আমার পা ব্যথা করছে দাঁড়িয়ে থাকতে থাকতে। তামিম একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে লাল গোলাপটা বের করে মিতুর দিকে এগিয়ে দিল। এই নিন, আপনার জন্য এনেছিলাম। গোলাপ আমাকে দিচ্ছেন কেন? এমনি মেহমানকে ফুল দিয়ে বরণ করা আমাদের পারিবারিক শিষ্টাচার। শিষ্টাচারটা আপাতত আপনার পকেটে রাখুন, আমার হাত খালি নেই, আমি ফোন ধরে আছি। এক হাতে তো ফোন, অন্য হাত তো খালি। অন্য হাত দিয়ে আমি আমার পার্স ধরেছি। আপনি ফুলটা গাড়ির ড্যাশবোর্ডে রেখে দিন। আপনার আসলে ফুলের কদর বোঝার মতো মনই নেই। আমার মন নিয়ে আপনাকে পিএইচডি করতে হবে না, আপনি বরং কুলির কাজটা মন দিয়ে করুন। তামিম মনে মনে জ্বললেও মুখে একটা মিষ্টি হাসি ধরে রেখে এক একে ভারী ব্যাগগুলো গাড়ির ডেকিতে তুলতে শুরু করলো। মিতু সানগ্লাস চোখে দিয়ে নবাব জাতির মতো গাড়ির ফ্রন্ট সিটে গিয়ে বসল। কিছুক্ষণ পর গাড়ি মেন রাস্তায় উঠতে মিতু বিরক্ত নিয়ে এসির ভেন্টের দিকে হাত বাড়ালো। গাড়ির এসি কি নষ্ট নাকি আপনাদের? নষ্ট হতে যাবে কেন? একদম ফার্স্ট ক্লাস সার্ভিস দিচ্ছে। সার্ভিস দিচ্ছে তো আমার গরম লাগছে কেন? এটা একটু বাড়িয়ে দিন। এসি তো অলরেডি 18তে দেওয়া আছে, এর নিচে তো আর নামবে না। তাহলে ফ্যানের স্পিড বাড়িয়ে দিন, আমার দম বন্ধ হয়ে আসছে। ফ্যানের স্পিড বাড়ালে তো শব্দ হবে, আর 18তে তো এমনিতেই বেশ ঠান্ডা। আপনার ঠান্ডা লাগছে কারণ আপনার শরীরে চর্বি নেই, আমার গরম লাগছে, আপনি স্পিড বাড়ান। আচ্ছা বাবা, বাড়াচ্ছি, কিন্তু পরে শীতে কাঁপলে আমাকে বলতে পারবেন না। আমার অত শীত লাগে না, আপনি নিজের চরকায় তেল দিন। তামিম এসির স্পিড বাড়িয়ে দিয়ে গাড়ির মিউজিক সিস্টেম অন করলো। খুব সুন্দর একটা সফট রোমান্টিক গান বাজাতে শুরু করলো। উফ, এটা কি গান ছেড়েছেন? কেন? সুন্দর একটা রোমান্টিক গান। লং ড্রাইভে এসব গানই তো ভালো লাগে। লং ড্রাইভ না চাই, জ্যামের মধ্যে বসে আছেন, এর মধ্যে আবার রোমান্টিক গান। জ্যামের বিরক্ত কমাতেই তো গানটা দিলাম। আপনার এই ঘ্যান ঘ্যানে গান শুনে আমার বিরক্তি আরো বেড়ে যাচ্ছে, এটা চেঞ্জ করুন। আপনার সমস্যাটা কি বলুন তো? কিসে শান্তি পান আপনি? আমি চুপচাপ থাকতে শান্তি পাই, গানটা বন্ধ করুন প্লিজ। আমি গাড়ি চালাচ্ছি, আমার একটু রিফ্রেশমেন্ট দরকার, গান চলবে। চলবে না, আপনি বন্ধ না করলে আমি নিজে স্পিকারের তার ছিঁড়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করে দিচ্ছি। রাক্ষসী একটা। কি বলেন আপনি? আমি রাক্ষসী? আমি কিছু বলিনি, আমি তো গানের রিলিক্স গাচ্ছিলাম। আমি কিন্তু স্পষ্ট শুনেছি আপনি আমাকে রাক্ষসী বলেছেন। আপনার কানের ডাক্তার দেখানো উচিত। আমি বলেছি রাক্ষসী গান। মিথ্যাবাদী, আপনার মতো ফাজিল ছেলে আমি জীবনও দেখিনি। তামিম শব্দ করে হেসে দিল। মিতুর আগে মুখ ফুলিয়ে জানালার বাহিরের দিকে তাকিয়ে রইল। ধানমন্ডির বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 8টা বেজে গেল। তামিমদের দোতলা বাড়ির ড্রয়িং রুমে তখন উৎসবের আমেজ। মিতুকে দেখেই তামিমের মা সালমা বেগম দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। আরে আমার মামনিটা এসেছে, কতদিন পর দেখলাম তোকে। খালামুনি, আমিও আপনাকে অনেক মিস করেছি। আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি মা, তুই তো শুকিয়ে গেছিস একদম। কি যে বলেন খালামুনি, আমি তো আগের মতোই আছি।
আপনি বরং অনেক ইয়াং হয়ে গেছেন। আসো মা, ভেতরে আসো। দাঁড়িয়ে রইলে কেন? আসসালামু আলাইকুম আঙ্কেল। আপনার শরীর ভালো এখন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ মা, এখন বেশ ভালো আছি। তুমি আসেই বাড়িটা আজ খুব সুন্দর লাগছে। মিতু একদম লক্ষ্মী মেয়ের মতো সবার সাথে কুশল বিনিময় করছে। তামিম সোফায় বসে হা করে মিতুর এইরূপ পরিবর্তন দেখছিল। মা, ও মুড়ো শুকায়নি, একটু আগে আমাকে দিয়ে 5টা বাড়ি ব্যাগ টানিয়েছে। আহারে, তামিম ভাইয়ের বুঝি খুব কষ্ট হয়েছে? আমি তো নিষেধ করেছিলাম। নিষেধ করেছিলেন? আপনি তো আমাকে হুকুম দিচ্ছিলেন। কি যে বলেন না তামিম ভাই, আমি আপনাকে হুকুম দিতে যাব কেন? তামিম, তুই আবার মিতুর সাথে লাগছিস? মেয়েটা এত জার্নি করে এসেছে আর তুই ওকে কথা শোনাচ্ছিস? মা, তুমি তো জানো না ও গাড়িতে কি করেছে। আমার গাড়ির সিস্টেমটা প্রায় ভেঙেই ফেলেছিল। খালামণি, আমি কিন্তু কিচ্ছুই করিনি। তামিম ভাই ইচ্ছে করে আমার সাথে ঝগড়া করছিল। মিতু খুব আদুরে গলায় কথাগুলো বলে আড়ালে তামিমের দিকে তাকিয়ে একটা ভেঙচি কাটল। নীলা সিঁড়ি দিয়ে নামতে নামতে এই দৃশ্য দেখে হেসে ফেলল এবং তামিমকে চোখ টিপে ইশারা করলো। মিতু, তুই ফ্রেশ হয়ে নে, আমি টেবিলে খাবার দিচ্ছি। ঠিক আছে আপু, আমি আসছি। রাত 8:30টায় সবাই ডাইনিং টেবিলে বসেছে। সালমা বেগম নিজ হাতে মিতুর পছন্দের অনেকগুলো পদ রান্না করেছেন। মিতু, এই চিংড়ির মালাইকারিটা নে, আমি তোর জন্য স্পেশাল করে বানিয়েছি। থ্যাংক ইউ খালামণি, আপনার হাতের রান্না তো কোনো তুলনাই হয় না। তা তো বটেই, তবে আজ মনে হচ্ছে মা একটু বেশি যত্ন করে রেখেছেন। মা তো মিতুকে নিজের ছোট মেয়ের মতোই ভালোবাসেন, যত্ন তো করবেনই। সবাই খুব স্বাভাবিকভাবে খাচ্ছে। তামিম বসেছে ঠিক মিতুর উল্টো দিকের চেয়ারটায়। সে হঠাৎ টেবিলের নিচ দিয়ে পা বাড়িয়ে মিতুর পায়ের আঙুলের ওপর আলতো করে খোঁচা দিল। কি হলো মা, কিছু হয়েছে? না আঙ্কেল, খেয়েছু না, মানে একটা মশা কামড় দিল মনে হয়। আমাদের বাড়িতে তো মশা নেই, আপনি মনে হয় ভুল টের পেয়েছেন। মশা না থাকলে নিশ্চয়ই কোনো বড় সাইজের ছারপোকা হবে। ছারপোকা আমাদের ডাইনিং টেবিলে অসম্ভব। তামিম আবার মিতুর পায়ে একটা মৃদু ধাক্কা দিল। এবার মিতু চমকে গিয়ে পানি খেতে গিয়ে সজরে বিষম খেল। আরে কি হলো মিতু, পানি খা, আস্তে খা। মাথাটায় একটু হাত বুলিয়ে দে তো নীলা, বেচারি মনে হয় গলায় আটকে ফেলেছে। তামিম, তুই পানিটা এগিয়ে দে ওকে। তামিম খুব ভদ্র ছেলের মতো মিতুর দিকে পানির গ্লাসটা এগিয়ে দিল, কিন্তু তার ঠোঁটের কোণে একটা দুষ্টু হাসি আটকে ছিল। আস্তে আস্তে খান, এত তাড়া তো নেই। আপনার দয়া দেখাতে হবে না, আমি ঠিক আছি। আমি তো জাস্ট হেল্প করছিলাম। আপনার হেল্পের নমুনা আমি টেবিলের নিচে টের পাচ্ছি। টেবিলের নিচে কি টের পাচ্ছিস মা? কিছু না খালামণি, আমি বলছিলাম টেবিলের নিচে মনে হয় একটা বিড়াল আছে। বিড়াল তো কাটা খায়, চিংড়ি মাছ তো খায় না। বিড়ালটা চিংড়ি মাছ না খেলেও খুব ডিস্টার্ব করছে। আপনি একটু পাটা গুটিয়ে বসুন, তাহলে আর বিড়াল ডিস্টার্ব করতে পারবে না। মিতু রাগে কটমট করে তামিমের দিকে তাকালো। তামিম একদম নিষ্পাপ মুখ করে নিজের প্লেটের খাবারে মনোযোগ দিল। সবার অগোচরে তাদের এই নীরব যুদ্ধ টেবিলের নিচে চলতেই থাকলো। রাত বেজে 11টা, পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেছে। মিতু একা ছাদে দাঁড়িয়ে আছে, ফুরফুরে বাতাসে তার চুলগুলো উঠছে। তামিম দুটো মগে ধোঁটা কফি নিয়ে নিঃশব্দেই ছাদের দরজায় এসে দাঁড়ালো। মিতু রেলিংয়ে ভর দিয়ে আকাশের দিকে তাকিয়েছিল। কফি খাবেন? আপনি এখানে কি করছেন? আমি একা থাকতে চাই। একা থাকতে চাইলে তো আর খোলা ছাদে আসা যায় না, এখানে তো বাতাসও আপনার সঙ্গ দিচ্ছে। আপনার কাব্যিক কথাবার্তা শোনার মুড আমার নেই। মুখ ঠিক করার জন্যই তো কফিটা এনেছি, নিন ধরুন। আমি আপনার হাতে কফি খাবো না। কেন, বিষ মেশানো আছে বলে মনে হচ্ছে? বিষ না থাকলেও অন্য কিছু মেশানো থাকতে পারে, আপনার তো কোনো ভরসা নেই। আচ্ছা, আমি আগে খেয়ে প্রমাণ দিচ্ছি। তামিম নিজের মগ থেকে এক চুমুক খেয়ে মিতুর দিকে অন্য মগটা বাড়িয়ে দিল।
মিতু একটু ইতস্তত করে শেষমেশ কফির মগটা হাতে নিল। চিনি ঠিক মতো দিয়েছেন তো? আপনার জন্য স্পেশাল করে বানিয়েছি, মিষ্টি তো একটু বেশি হবে। আপনার ওই ওভার স্মার্টনেস আমার একদম পছন্দ না। কিন্তু আপনার এই রাগী রাগী রূপটা আমার খুব পছন্দ। আপনার পছন্দ অপছন্দে আমার কিচ্ছু যায় আসে না। সত্যি কিছু যায় আসে না? তাহলে ডাইনিং টেবিলে আমার ওইটুকু ছোঁয়ায় এত চমকে উঠছিলেন কেন? আমি চমকে উঠিনি, আমি জাস্ট এক্সপেক্ট করিনি কেউ এত বেয়াদব হতে পারে। বেয়াদবি কোথায় দেখলেন? আমি তো শুধু আপনার মনোযোগ আকর্ষণ করতে চাইছিলাম। আমার মনোযোগ আকর্ষণ করে আপনার কি লাভ? লাভ তো অনেক। এই যে এখন আপনি আমার সাথে একা ছাদে দাঁড়িয়ে কথা বলছেন। আমি আপনার সাথে কথা বলতে আসিনি, আমি পরিবেশটা উপভোগ করছিলাম। মিতু, আপনি কি সবসময় এমনই থাকেন? এই যে কথায় কথায় একটা দেওয়াল তুলে রাখা। আমার দেওয়াল আমি তুলে রাখবো, তাতে আপনার কি সমস্যা? সমস্যা আছে, কারণ দেওয়ালের পেছনে মানুষ আছে খুব একা, সেটা আমি বুঝতে পারি। তামিমের এই কথাই মিতু হঠাৎ জমে গেল। কফির মগটা তার হাতে হালকা কাঁপতে শুরু করলো। সে তামিমের চোখের দিকে তাকালো। সেখানে কোনো দুষ্টুমি নেই, আছে এক অদ্ভুত মায়া। আপনি আমাকে বিচার করার কে? আমি বিচার করছি না, আমি শুধু বলতে চাইছি সবসময় এত শক্ত হয়ে থাকার দরকার নেই। শক্ত হয়ে না থাকলে আপনার মতো ছেলেরা দুর্বলতার সুযোগ নিতে আসে। সবাই সুযোগ নিতে আসে না মিতু, কেউ কেউ পাশে দাঁড়াতেও আসে। পাশে দাঁড়ানো? হাহ, সব ছেলেদের এই একই রূপ। শুরুতে খুব মিষ্টি কথা বলে, তারপর। মিতু কথাটা শেষ করতে পারল না। তার গলাটা হঠাৎ ভারী হয়ে এলো। চোখের দৃষ্টিতে একটা গভীর ভয় আর অস্বস্তি ফুটে উঠল। সে কফির মগটা রেলিংয়ের উপর রেখে দিল। আমার ঘুম পাচ্ছে, আমি নিচে যাচ্ছি। মিতু শুনুন, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলিনি। গুড নাইট তামিম ভাই। মিতু আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত ছাদ থেকে নিচে নেমে গেল। তামিম একা ছাদে দাঁড়িয়ে রইল। তার মনের ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মিতুর এই ভয়ার্ত চোখ আর অসমাপ্ত কথাটা তামিমকে ভাবিয়ে তুলল। রাত প্রায় 12টা। নীলার বেডরুমে একটা ড্রিম লাইট জ্বলছে। মিতু তার বোন নীলার পাশে শুয়ে আছে। নীলা আলতো করে মিতুর চুলে বিলি কেটে দিচ্ছে। কিরে, ঘুম আসছে না তোর? না আপু, জায়গা পরিবর্তন হলে আমার সহজে ঘুম আসে না। জায়গা পরিবর্তন নাকি মনের ভিতরের অস্থিরতা? কি যে বলিস না আপু, আমার কিসের অস্থিরতা? তুই আমার ছোট বোন মিতু, তোর মুখের হাসিটা হয়তো বাইরের মানুষকে ধোকা দিতে পারে, আমাকে না। তুই বেশি ভাবছিস আপু, আমি একদম ঠিক আছি। ঠিক যদি থাকতিস তাহলে তামিমকে এত এড়িয়ে চলতিস না। আবার ওই ছেলের কথা তুলছিস? ও তো আস্ত একটা ফাজিল। ফাজিল হতে পারে, কিন্তু তামিমের মতো ভালো ছেলে আজকালকার দিনে পাওয়া খুবই মুশকিল। সব ছেলেরাই বাইরে থেকে ভালো সাজে আপু, ভেতরটা সবারই এক। সবাই এক হয় না রে পাগলি। তামিম তোকে সত্যি অনেক পছন্দ করে, যেটা তো তুমি কত ভাবে। ভাবুক, আমি চাই না কেউ আমাকে নিয়ে ভাবুক, আমি একা থাকতে চাই। একা মানুষ কতদিন বাঁচতে পারে? অতীতটাকে আঁকড়ে ধরে আর কতদিন এই মিথ্যে অহংকার দিয়ে ঘুরবি তুই? অতীত শব্দটা শোনা মাত্রই মিতুর বুকের ভেতরটা মুচড়ে উঠল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। হঠাৎ নীলাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। আপু, আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না। কাঁদিস না তো, আমি আছি তো তোর সাথে। কেন আমার সাথে এমন হলো আপু? আমি তো তাকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছিলাম। সে কেন আমাকে এত বড় ধোকা দিল? যে ধোকা দিয়েছে সে তোকে পাওয়ার যোগ্য ছিল না, তার জন্য তুই নিজের বর্তমানটাকে কেন নষ্ট করছিস? আমি ভয় পাই আপু, খুব ভয় পাই। তামিম ভাই যখন ভালোবেসে কিছু বলে, আমার শুধু মনে হয় এই ভালোবাসার পেছনেও কোনো না কোনো স্বার্থ লুকিয়ে আছে। তামিমের কোনো স্বার্থ নেই মিতু। ও তোর এই ফেক অহংকারটা ভাঙতে চায়, কারণ ও জানে তুই ভিতরে ভিতরে কতটা ভেঙে আছিস। আমি পারবো না আপু। আমি নতুন করে কাউকে আমার জীবনে জায়গা দিতে পারবো না। আমার সেই সাহস নেই। সময় দে নিজেকে, সব ক্ষত একদিন ঠিক সেরে যাবে। তুই শুধু একবার তামিমকে বোঝার চেষ্টা কর। মিতু
আর কোনো উত্তর দিল না। সে নীলার বুকে মুখ লুকিয়ে নীরবে কাঁদতে লাগলো। তার চঞ্চলতা আর অহংকারের মোটা দেওয়ালটার আড়ালে লুকিয়ে থাকা একটা ভাঙা মন আজ আবার ডুকরে কেঁদে উঠল। পরের দিন সকালে রাতের সেই ভারী কান্নার পর সকালটা বেশ শান্তভাবেই কেটেছে। মিতুর মন ভালো করার জন্য নীলা তাকে আর তার দুই বান্ধবী তুলি ও যারাকে নিয়ে যমুনা ফিউচার পার্কে শপিংয়ে এসেছে। বেলা গড়িয়ে তখন দুপুর 1টা। মিতুর তার চেনা ফর্মে ফিরে এসেছে। একটা নামি দামি ব্র্যান্ডের শোরুমে সেলসম্যানকে প্রায় ঘামিয়ে ছেড়ে দিচ্ছে মিতু। আর ঠিক তার দুই পাশের পেছনে হ্যাঙ্গারে ঝোলানো শার্টের আড়াল থেকে উঁকি মারছে তামিম, রনি আর ফয়সাল। ভাইয়া, আপনাকে আমি কি বললাম? আমাকে একটা সি গ্রিন কালারের কুর্তি দেখান। ম্যাডাম, এই যে এটা তো সি গ্রিন কালারই। আপনার কি কালার ব্রাইটনেস আছে? এটা তো কচি পাতা সবুজ। ম্যাডাম, সি গ্রিন তো এমনই হয়। এমন হয় না, আমি চাচ্ছি যে এটা সমুদ্রের পানির মতো সবুজ হবে, কিন্তু তাতে আবার একটু নীলচে আভা থাকবে। ম্যাডাম, ওই কালারটা তো এই মুহূর্তে স্টকে নেই। স্টকে নেই তো দোকান খুলে বসেছেন কেন? হ্যাঁ, বন্ধ করে দিন। দূর থেকে মিতুর এই কাণ্ড দেখে তামিমের দুই বন্ধু রনি আর ফয়সাল ফিসফিস করে কথা বলতে শুরু করলো। দোস্ত, এই মেয়ে তো সেলসম্যানকে আজ মেরেই ফেলবে। তুই এরে বিয়ে করলে তোর অবস্থা কি হবে ভেবেছিস? আমার কিছু হবে না, আমি তো ওর এই পাগলামিগুলোকে এনজয় করি। তুই এনজয় করিস ভালো কথা, কিন্তু আমাদের পা তো ব্যথা হয়ে গেল। আর কতক্ষণ এই চোরের মতো লুকিয়ে থাকবো? আস্তে কথা বল, ও শুনে ফেলবে। আমার আর ভালো লাগছে না, আমি একটু পা সোজা করি। রনি পেছন দিকে এক পা হাঁটতেই একটা বিশাল ম্যানিকুইনের অর্থাৎ পুতুলের সাথে ধাক্কা খেল। ম্যানিকুইনটা দড়াম করে ফ্লোরে পড়ে গেল। মিতু, নীলা এবং বান্ধবীরা চমকে পিছনে ফিরল। হোয়াট দা, আপনারা এখানে কি করছেন? আমরাও শপিং করতে এসেছি। লেডিস কর্নারে আপনারা শার্টের পিছনে লুকিয়ে কি শপিং করছিলেন? মেয়েদের কুর্তি? না না, আমরা তো ওই ভাইয়ার জন্য একটা পাঞ্জাবি খুঁজছিলাম। পাঞ্জাবি খুঁজছিলেন মেয়েদের সেকশনে? বাহ, আপনাদের লজিক তো খুব সুন্দর। না মানে, আমরা আসলে পথ হারিয়ে ফেলেছিলাম। পথ হারিয়ে ফেলেছিলেন? যমুনা ফিউচার পার্কে নাকি সাহারা মরুভূমিতে? সাহারা মরুভূমি হবে কেন? এখানকার গোলক ধাঁধার তো যে কেউ হারাতে পারে। তাই বলে একদম আমাদের পেছনে এসে হারাবেন? আপনারা তো রীতিমতো আমাদের ফলো করছিলেন। ফলো করবো কেন? আপনাদের কি ফলো করার মতো কিছু আছে? মুখ সামলে কথা বলবেন। আমরা আপনাদের মতো বেকার না যে মানুষের পেছনে ঘুরবো। ছেড়ে দে যারা, এদের কাজই তো এটা। তামিম সাহেব, আপনারা কি ভেবেছেন? আপনারা জেমস বন্ড হয়ে গেছেন? জেমস বন্ড হতে যাবে কেন? আমি তো তামিম। হ্যাঁ, তামিম বন্ড। তা বন্ড সাহেব, আপনাদের স্পাইনগিরি শেষ হলে ম্যানিকুইনটা তুলে রেখে দিন, না হলে বেচারা সেলসম্যান আপনাদের জন্য জরিমানা গুনবে। আমি তুলে দিচ্ছি, কিন্তু আমরা সত্যি আপনাকে ফলো করিনি। সত্যি? তাহলে তো ভালোই হলো। আপনারা যখন শপিং করতে এসেছেন তখন আমাদের এই ব্যাগগুলো একটু ধরুন। ব্যাগ ধরবো? আমরা তো খুলি না। কারণ রাতে তো ভালোই কুলিগিরি করেছিলেন। ধরুন ব্যাগগুলো, বন্ড সাহেবের একটু মাসল তৈরি হোক। মিতু তার হাতের 5-6টা শপিং ব্যাগ তামিম আর তার বন্ধুদের হাতে ধরিয়ে দিয়ে গট গট করে সামনে এগিয়ে গেল। নীলা মুখ চেপে হাসতে হাসতে মিতুর পিছু নিল। তামিম বন্ধুদের দিকে তাকিয়ে একটা অসহায় হাসি দিল। শপিং শেষ হতে হতে বিকেল 3টে বেজে গেল। হাঁটাহাঁটি করে সবাই ক্লান্ত, তাই ফুড কোর্টে এসে বসার সিদ্ধান্ত হলো। মিতু ইচ্ছে করেই মেনু কার্ড দেখে এমন সব আইটেম অর্ডার করলো যেগুলো খাওয়া বেশ ঝামেলার। সে চাই তামিম সবার সামনে খাবার মেখে একটা ফানি পরিস্থিতিতে পড়ুক। আমি একটা এক্সট্রা চিজ ডাবল প্যাটি বার্গার খাবো, আর সাথে স্পাইসি সসি উইংস। এত কিছু একসাথে খেতে পারবেন? আমার পেট আমি খাবো, আপনার সমস্যা কি? না না, কোনো সমস্যা নেই। আমি বরং একটা নর্মাল স্যান্ডউইচ নিচ্ছি। নর্মাল স্যান্ডউইচ কেন? আপনিও বার্গার খান, আমি ট্রিট দিচ্ছি। আপনি ট্রিট দিচ্ছেন? হঠাৎ এত দয়া? দয়া না, আপনারা আমার ব্যাগ টেনেছেন, এটা তার পারিশ্রমিক। পারিশ্রমিক হিসেবে বার্গারটা মন্দ না, ঠিক আছে দিন। খাবার আসার পর মিতু আর চোখে তামিমের দিকে তাকাচ্ছে। তামিম খুব নিখুঁতভাবে
অত্যন্ত স্মার্টলি কাঁটা চামচ আর ছুরি ব্যবহার করে বার্গারটা কেটে খেতে শুরু করলো। তার টি শার্টে এক ফোঁটা সসও পড়লো না। আপনি বার্গার এভাবে চামচ দিয়ে খাচ্ছেন কেন? এটা তো হাতে নিয়ে খায়। হাতে নিয়ে খেলে তো মুখে মেখে যাবে। আমি একটু পরিষ্কারভাবে খেতে পছন্দ করি। ঢং, ছেলেরা আবার এত পরিষ্কার হয় নাকি? ছেলেরা পরিষ্কার হয় কিনা জানি না, তবে আমি হই। মিতু তামিমকে বোকা বানাতে গিয়ে নিজেই তড়িঘড়ি করে উইংস খেতে শুরু করলো। তার ঠোঁটে দুপাশে আর গালে অনেকটা লাল সস লেগে গেল। আপনি তো দেখছি একদম ছোট বাচ্চাদের মধ্যে খাচ্ছেন। কি বলে? আমি বাচ্চা? তাছাড়া আর কি, আপনার গালেতে পুরো সসের ডিজাইন হয়ে আছে। মিথ্যা কথা। কোথায় সস? মিতু হাত দিয়ে গালের বাঁ দিকে মুছতে গেল, কিন্তু সস লেগেছিল ডান দিকে। কোথায় ডান দিকে? এই তো মুছেছি। ওদিকে না, ডান দিকে। আরে না, আপনি তো পুরো মুখে মাখিয়ে ফেললেন। মিতু বিরক্ত হয়ে টিস্যু খুঁজতে লাগলো, কিন্তু টেবিলে টিস্যু বক্সটা তামিমের পাশে ছিল। তামিম একটা টিস্যু পেপার হাতে নিয়ে হঠাৎ মিতুর দিকে একটু ঝুঁকে এলো। কি করছেন আপনি? চুপচাপ বসে দেখুন, নড়বেন না। তামিম খুব সাবধানে অত্যন্ত আলতো করে মিতুর ঠোঁটের কোণ থেকে সসটা মুছে দিল। মিতু চমকে গিয়ে পাথর হয়ে বসে রইল। তামিমের চোখের দিকে তাকিয়ে সে কয়েক সেকেন্ডের জন্য নিজের সব ইগো অহংকার ভুলে গেল। হয়েছে, এবার একদম ক্লিন। আমি আমি নিজেই পারতাম। জানতাম না তো পারতেন, কিন্তু আমি তো সাহায্য করতে চাইছিলাম। মিতু দ্রুত চোখ নামিয়ে নিল। তার বুকের ভেতর একটা অদ্ভুত ধুকপুকানি শুরু হয়েছে। চারপাশে রনি, ফয়সাল, তুলিয়ার যারা হা করে এই রোমান্টিক দৃশ্য দেখছিল। নীলা মিটি মিটি হাসছে। খাওয়া দাওয়া আর আড্ডা শেষে ফুড কোর্ট থেকে বের হতে হতে বিকেল 5টা বেজে গেল। শপিং মলের গেটে আসতেই দেখা গেল বাহিরের আকাশ ঘুটঘুটে অন্ধকার। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এত জোরে বৃষ্টি এলো, এখন কি করবি? আমার ড্রাইভার গাড়ি নিয়ে এসেছে, আমরা ওই গাড়িতে চলে যাই। কিন্তু তোর গাড়িতে তো এতজন ধরবে না। আমরা 4 জন তো আরামে বসতে পারবো। আর তামিম আর মিতু? আমি আপনাদের সাথেই যাব। আমি তো চিকন, একদম এক চিপায় বসে যাব। আরে না, চাপাচাপি করে যাওয়ার কি দরকার? তামিম তো আছে। তামিম, তুই মিতুকে নিয়ে একটা রিক্সা বা কিছু একটা ম্যানেজ করে আয়। আপু, আমি ওনার সাথে যাব না। কেন যাবি না? তামিম তো তোকে খেয়ে ফেলবে না। আমরা এগোচ্ছি, তোরা আয়। নীলা আর তার বান্ধবীরা দ্রুত জারাদের গাড়িতে উঠে বেরিয়ে গেল। মিতু রাগে ফুলতে ফুলতে শপিং মলের পোর্টিকে দাঁড়িয়ে রইল। তামিম বৃষ্টিতে একটু ভিজে একটা হুড়তোলা রিক্সা ডেকে আনলো। চলুন মিতু, রিক্সা পেয়েছি। আমি রিক্সা যাব না, আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে না। উড়ে তো আর যেতে পারবে না, রিক্সার হুড় তোলা আছে, ভিজবেন না, তাড়াতাড়ি উঠুন। উপায় না দেখে মিতু বিরক্ত মুখে রিক্সায় গিয়ে বসলো। তামিমও তার পাশে বসলো, তবে একটু দূরত্ব বজায় রেখে। রিক্সা চলতে শুরু করলো। বৃষ্টির ছাট বাতাসের সাথে উড়ে এসে রিক্সার ভেতরে ঢুকছে। মিতুর পরনে একটা পাতলা কুর্তি থাকায় সে শীতে কাঁপতে শুরু করলো। সে হাত দুটো বুকের কাছে গুটিয়ে নিজেকে নরম রাখার চেষ্টা করছে। শীত লাগছে আপনার? না, আমার আবার কিসের শীত? শীত না লাগলে কাঁপছেন কেন? আমি কাঁপছি না, রিক্সাটা লাফাচ্ছে তাই মনে হচ্ছে। রিক্সা লাফাচ্ছে বলে আপনার দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে? আপনি বেশি কথা বলেন, চুপ করে বসে থাকুন তো। তামিম কোনো কথা না বলে নিজের গায়ে থাকা ডেনিম জ্যাকেটটা খুলল। তারপর খুব সন্তর্পণে সেটা মিতুর কাঁধের ওপর জড়িয়ে দিল। কি করছেন আপনি? আমার লাগবে না। চুপচাপ বসে থাকুন, বেশি জেদ করবেন না। আপনার তো শীত লাগবে। আমার শীত লাগবে না, আমি ছেলে মানুষ, আমার গায়ে অনেক গরম। বাজে কথা বলবেন না, জ্যাকেটটা নিন। মিতু, আমি বলছি না চুপ করে বসে থাকতে? আপনি শীতে কাঁপলে আপনার আপু আমাকে বকবে। তামিমের এই অধিকার খাটানো কথাই মিতু এবার আর প্রতিবাদ করল না। সে জ্যাকেটটা নিজের গায়ে ভালো করে জড়িয়ে নিল। জ্যাকেটের ভেতর থেকে আসা তামিমের পারফিউমের হালকা সুবাস মিতুর মনটাকে অদ্ভুত এক শান্তিতে ভরিয়ে দিল। থ্যাংক ইউ। কিছু বললেন? শুনতে না পেলে সমস্যা নেই, আমি দ্বিতীয়বার বলি না। আমি শুনতে পেয়েছি, কিন্তু আপনার মুখে থ্যাংক ইউ শব্দটা খুব অদ্ভুত লাগছে।
অদ্ভুত লাগার কি আছে? কেউ উপকার করলে তো তাকে থ্যাংক ইউ বলতে হয়। আপনার তো আবার ইগোর পাহাড়, থ্যাংক ইউ বলে যদি আবার পাহাড় দশে পড়ে। আপনি জ্যাকেটটা দিয়ে কি আমাকে খোটা দেওয়ার লাইসেন্স পেয়ে গেছেন? হুম হুম। খোটা কোথায় দিলাম? আমি তো জাস্ট অবাক হলাম। মিতু তামিমের দিকে তাকিয়ে খুব মিষ্টি করে একটু হাসলো। তামিমের মনে হলো এই বৃষ্টির বিকেলের চেয়েও মিতুর এই হাসিটা বেশি একটু সুন্দর। রিকশাটা বৃষ্টির শব্দ ছাপি ধানমন্ডির দিকে এগোতে লাগলো। সন্ধ্যা 6টা। বৃষ্টি কিছুটা কমে এসেছে, তবে রাস্তা এখনো ভেজা। রিকশা এসে তামিমদের বাড়ির গেটে থামলো। নামুন, চলে এসেছি। মিতু জ্যাকেটটা গায়ে দিয়ে রিকশা থেকে নামলো। তার হাতে দুটো ছোট্ট শপিং ব্যাগ। তামিম ভাড়া মেটাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে রাস্তা দিয়ে তীব্র গতিতে একটা কালো রঙের এসইউভি গাড়ি তাদের পাশ কাটিয়ে চলে গেল। রাস্তায় জমে থাকা পানি ছিটকে পড়ল গেটের পাশে। উফ, কি অসভ্য ড্রাইভার! মিতু বিরক্ত হয়ে গাড়িটার দিকে তাকালো। গাড়িটার পেছনের জানালার গ্লাস অর্ধেক নামানো ছিল। ভেতরে বসা মানুষটার মুখটা এক ঝলক দেখতে পেল মিতু। ওই একটা পলকেই মিতুর পুরো পৃথিবী যেন থমকে গেল। তার হাতের আঙুলগুলো আলগা হয়ে গেল। শপিং ব্যাগ দুটো ধপ করে কাদার মধ্যে পড়ে গেল। আরে মিতু, ব্যাগগুলো ফেলে দিলেন কেন? মিতু কোনো উত্তর দিল না। তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। সে ঘন ঘন শ্বাস নিচ্ছে। তার সারা শরীর থরথর করে কাঁপছে, তবে সেটা শীতের কারণে নয়। মিতু, কি হয়েছে আপনার? আপনি কাঁপছেন কেন? সে এখানে? কে এখানে? আপনি কার কথা বলছেন? আমি, আমার দম বন্ধ হয়ে আসছে। মিতু, আমার দিকে তাকান, কি হয়েছে আমাকে বলুন। মিতু তামিমের কথায় কোনো কান দিল না। সে কোনো দিকে না তাকিয়ে পাগলের মতো দৌড়ে বাড়ির গেট পেরিয়ে ভেতরে চলে গেল। তামিম হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে দ্রুত ঘুরে সেই কালো গাড়িটার দিকে তাকালো, কিন্তু গাড়িটা ততক্ষণে রাস্তার মোড় ঘুরে অন্ধকারে মিলিয়ে গেছে। তামিমের মনে একটা গভীর প্রশ্নের জন্ম হলো। কে ছিল ওই গাড়িতে, যাকে দেখে অহংকারী মিতু এক নিমেষে এমন পাথর হয়ে গেল? নীলামা, তোর এই ছোট বোনটা তো দেখছি মাশাল্লাহ একদম ডাগর টগর হয়ে গেছে। হ্যাঁ আন্টি, ও তো এখন ইউনিভার্সিটিতে পড়ে, বড় তো হবেই। তা পড়াশোনা তো অনেক হলো, এবার বিয়ের চিন্তা কিছু করেছিস নাকি তোরা? ওর বিয়ের এখনো অনেক দেরি আছে আন্টি। ও পড়াশোনা শেষ করবে, নিজের পায়ে দাঁড়াবে। আরে রাখ তোর নিজের পায়ে দাঁড়ানো, মেয়েদের আসল পা তো শ্বশুর বাড়ি। আন্টি, আজকালকার যুগ বদলেছে। তোর বাবা মা ওকে এত তাড়াতাড়ি বিয়ে দেবেন না। তোর মাকে একটু ভিডিও কল দে তো, আমি নিজেই কথা বলি। আমার কানাডা প্রবাসী ভাইপো সুজনের জন্য একদম পারফেক্ট একটা মেয়ে। নীলা বাধ্য হয়ে মিতুর মাকে ভিডিও কল দেয়। ফিরোজা আন্টি ফোন হাতে নিয়ে নিজের ভাইপোর গুনগান গাইতে শুরু করেন। দূর থেকে তামিম আর তার দুই বন্ধু রনি ও ফয়সাল এই দৃশ্য দেখে প্রমোদ গনে। দোস্ত, সর্বনাশ হয়ে গেল তো। এই আন্টি তো দেখছি মিতুকে কানাডায় পার্সেল করে দেবে। ভাই, তুই এতক্ষণ কি ঘাস কাটছিলি? যা গিয়ে ঠেকা। কিভাবে ঠেকাবো? মা বাবা আত্মীয় স্বজন সবাই বসে আছে। আমি কি গিয়ে আন্টির হাত থেকে ফোন কেড়ে নিব? ফোন কাটতে হবে না, তুই আন্টিকে সাইজ কর। দাঁড়া, আমি একটা প্ল্যান করছি। তাড়াতাড়ি কর ভাই, আন্টি তো দেখছি তার ভাইপুর স্যালারি কত সেটাও বলা শুরু করেছে। ওই দেখ, সেন্টার টেবিলে পানের বাটা রাখা আছে। ফিরোজা আন্টির পান খাওয়ার খুব শখ। তো আমি কি এখন আন্টিকে পান সাজিয়ে খাওয়াবো? খাওয়াবি তো বটেই, তবে পানে চুনের সাথে স্পেশাল কিছু মিশিয়ে দিবি। যা তুই পান বানা, বাকিটা আমরা দেখছি। তামিম চুপি চুপি পানের বাটার কাছে গিয়ে একটা পানি অনেকটা চুনার সাথে ডাইনিং টেবিল থেকে 1 চামচ লবণ মিশিয়ে সুন্দর করে ভাঁজ করলো। আন্টি অনেকক্ষণ তো অনেক বললেন, গলা শুকিয়ে গেছে নিশ্চয়ই। এই নিন, আপনার জন্য একটা স্পেশাল পান বানিয়ে আনলাম। আহারে, তামিম বাবাটা আমার কত খেয়াল রাখে। দে বাবা দে। ফিরোজা আন্টি পানটা মুখে পড়ে চিবানো শুরু করতেই তার চোখ মুখ কুঁচকে গেল। লবণ আর অতিরিক্ত চুনের কারণে তার গাল পুড়তে শুরু করেছে। থু থু, ওরে বাবারে, এই পানি কি দিয়েছিস তুই? কেন আন্টি? সুপারি, দরজা আর একটুখানি ভালোবাসা।
তোর ভালোবাসায় তো আমার গাল পুড়ে ছাই হয়ে গেল। ওরে পানি দে আমাকে। আন্টি পান খাওয়ার জন্য হাঁসফাঁস করতে লাগলেন। এই সুযোগে রনি আর ফয়সাল খুব স্বাভাবিক ভঙ্গিতে আন্টির পাশের সোফায় এসে বসল। ফয়সাল, তুই কি সুজন ভাইয়ের কথা শুনেছিস? ওই যে কানাডায় থাকে। আরে হ্যাঁ, ওই যে যার মাথায় একটু চুল নেই, পরচুলা পরে ঘোরে। হ্যাঁ হ্যাঁ, ওই সুজন ভাই। বেচারার আগের বউটা কেন যে তাকে ডিভোর্স দিল আমি বুঝতে পারছি না। ডিভোর্স দেবে না? তুই জানিস না সুজন ভাইয়ের কানাডায় আরেকটা সংসার আছে, 2টা বাচ্চাও আছে। পানি খেতে খেতে ফিরোজা আন্টি এই কথা শুনে বিষম খেলেন। তার চোখ কপালে উঠে গেল। কি বলছিস তোরা এসব? সুজনের কান্নাটায় বউ আছে? ওর তো মাথা ভর্তি চুল। আন্টি, আপনি মনে হয় অনেকদিন সুজন ভাইকে দেখেননি। ওর তো গত বছরই টাক পড়ে গেছে। আর বউয়ের কথা তো ওর পরিবারে লুকায়। আমরা তো ওর কানাডার বন্ধুদের কাছ থেকে শুনেছি। ওরে সর্বনাশ! আমার ভাইয়ের ছেলে এমন প্রতারক? দাঁড়া, আমি আজই ওকে ফোন করে বকা দিচ্ছি। ফিরোজা আন্টি মিতুর বিয়ের কথা পুরোপুরি ভুলে গিয়ে রাগে গজগজ করতে করতে ড্রয়িং রুম থেকে বেরিয়ে বারান্দার দিকে চলে গেলেন। তামিম স্বস্তির নিঃশ্বাস ফেলে বন্ধুদের সাথে হাই ফাইভ করল। সিঁড়ির মাঝখানের ধাপে দাঁড়িয়ে মিতু পুরো ঘটনাটা দেখছিল। তামিমের এই পাগলামি দেখে তার ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। রাত 10টার দিকে পার্টির কোলাহল থেকে বাঁচতে মিতু বাগানের এক কোণে একটা বেঞ্চে এসে বসল। আকাশে তখন মস্ত বড় একটা চাঁদ। কিছুক্ষণ পরেই তামিম এসে ঠিক তার পেছনে দাঁড়ালো। অন্ধকারে একা বসে আছেন যে? ভূত এসে ধরলে তো আমাকেই বাঁচাতে হবে। ভূত তো আমার পেছনে দাঁড়িয়ে আছে, নতুন করে আর কোথা থেকে আসবে? আমি ভূত হতে যাবো কেন? আমি তো আপনার গার্ড হয়ে দাঁড়িয়ে আছি। আমার কোনো গার্ডের দরকার নেই। আর আপনি আমার পেছনে টিকটিকির মতো ঘোরাঘুরি বন্ধ করুন। টিকটিকি কেন বলছেন? আমি তো আপনাকে ওই কানাডিয়ান টাকলুর হাত থেকে বাঁচালাম। আপনাকে কে বলেছিল আমাকে বাঁচাতে? আপনি আমার বিয়ে ভাঙলেন কেন? বিয়ে কোথায় ভাঙলাম? আমি তো একটা প্রতারকের হাত থেকে আপনাকে রক্ষা করলাম। আমার রক্ষা আমাকে করতে দিন। আপনার এত দরদ উতলে ওঠার কি দরকার? দরদ উতলে উঠবে না? আপনি কি চান আমি চুপচাপ দাঁড়িয়ে দেখি অন্য কেউ আপনাকে নিয়ে যাচ্ছে? অন্য কেউ নিয়ে গেলে আপনার কি সমস্যা? আপনি আমার কে? আমি আপনার কে সেটা কি আপনি সত্যি জানেন না মিতু? তামিমের গলার স্বর হঠাৎ একদম বদলে গেল। সেই চেনা ফাজলামো আর নেই। তামিম ধীর পায়ে এগিয়ে এসে মিতু ঠিক সামনে দাঁড়ালো। দেখুন, আপনি বেশি সিরিয়াস হচ্ছেন। আমি কিন্তু চলে যাব। কোথায় যাবেন আর কতদিন এভাবে পালিয়ে বেড়াবেন? আমি কারো কাছ থেকে পালাচ্ছি না। আমার নিজের একটা লাইফ আছে, আমার কিছু রুলস আছে। আপনার কোনো রুলস নেই মিতু। আপনি জাস্ট একটা মিথ্যে অহংকারের দেওয়াল তুলে রেখেছেন। মুখ সামলে কথা বলুন তামিম। আমি কোনো দেয়াল তুলে রাখিনি। রেখেছেন। এই যে কথায় কথায় ভাব নেওয়া, ছেলেদের তাচ্ছিল্য করা, সবকিছু জাস্ট একটা নাটক। আপনি কি সাইকোলজিস্ট হয়ে গেছেন? হ্যাঁ, আমার মন পড়তে এসেছেন? আমি আপনার মন পড়তে আসিনি মিতু, আমি আপনার চোখ পড়তে এসেছি। আমার চোখ পড়ার মতো যোগ্যতা আপনার নেই। যোগ্যতা আছে কিনা জানি না, কিন্তু আমি এটা জানি এই চোখের পেছনে অনেক বড় একটা কান্না লুকিয়ে আছে। মিতু চমকে তামিমের দিকে তাকালো। চাঁদের আলোয় তামিমের চোখের গভীরতা দেখে মিতুর বুকটা ভেতরটা কেঁপে উঠল। আপনি আপনি আজে বাজে বলছেন। গতকাল বৃষ্টিতে সেই কালো গাড়িটা দেখার পর আপনার অবস্থা আমি দেখেছি। ওটা ওটা কিছু না। আমার শুধু একটু শরীর খারাপ লাগছিল। নিজেকে আর কত ঠকাবেন মিতু? কে ছিল এই গাড়িতে? কে আপনাকে এতটা ভেঙে দিয়েছে? কেউ না। আপনি আমাকে বিরক্ত করবেন না তামিম। জাস্ট লিভ মি অ্যালোন। আমি আপনাকে একা ছাড়বো না মিতু, কারণ আমি জানি এই মুহূর্তে আপনার একটা কাজ দরকার। আমার কারো কাছের দরকার নেই। সব ছেলেরা স্বার্থপর হয়, সুযোগ পেলে সবাই ধোকা দেয়। সবাই এক হয় না মিতু, কেউ কেউ সারা জীবন ছায়ার মতো পাশে থাকার জন্য আসে। তামিমের এই কথাই মিতুর এতদিনের জমানো সব বাদ ভেঙে গেল। তার চোখ বেয়ে অঝরে জল নামতে শুরু করলো। সে আর তামিমের চোখের দিকে তাকাতে পারল না। আমি কাউকে বিশ্বাস করতে পারি না তামিম। আমি খুব ভয় পাই। আমি আপনার বিশ্বাস ভাঙব না মিতু, শুধু আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন। মিতুর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। সে দুহাতে বুক থেকে ডুকরে কেঁদে ওঠে। সেখান থেকে দৌড়ে সোজা নিজের রুমের দিকে চলে গেল। তামিম বাগানে একা দাঁড়িয়ে রইল।
পার্টির মেহমানরা সবাই বিদায় নেওয়ার পর রাত প্রায় 1টার দিকে পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে আসে। মিতু নিজের রুমের সাথে লাগোয়া বারান্দার মেঝেতে বসে আছে। তার চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। তার এক হাতে সেই পুরনো ঘড়ি আর অন্য হাতে একটা মলিন ছবি। ছবিতে মিতুর পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটাই হলো আয়ান। আবার কেন ফিরে এলে তুমি আয়ান? এতগুলো বছর পর কেন আবার আমার সামনে এলে? মিতুর চোখের পানিতে ছবিটা ভিজে যাচ্ছে। হঠাৎ তার পাশে রাখা ফোনটা ভাইব্রেট করে উঠল। মিতু ফোনটা হাতে নিল। স্ক্রিনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। মেসেজটা দেখে মিতুর রক্ত হিম হয়ে গেল। না, এটা হতে পারে না। মেসেজে লেখা, কেমন আছো পিচ্ছি? আমাকে ভুলে যাওনি তো? কাল বৃষ্টিতে তোমাকে দেখতে দারুণ লাগছিল। ও আমাকে দেখেছে, ও আমাকে ফলো করেছে। মিতু ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে দ্রুত বারান্দার দরজা বন্ধ করে দিয়ে ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসল। ঠিক একই সময়ে রাত 1:10 তামিম নিজের রুমে পায়চারি করছে। বাগানের ঘটনার পর থেকে সে খুব অস্থির হয়ে আছে। মিতুকে একটা টেক্সট করা উচিত, ও হয়তো এখনো খাচ্ছে। তামিম তার ফোনটা খুঁজতে গিয়ে দেখল সেটা কালকের সে ভেজা ডেনিম জ্যাকেটের পকেটে রয়ে গেছে। সে জ্যাকেটটা হাতে নিতেই পকেট থেকে একটা ছোট্ট ডায়েরি মাটিতে পড়ে গেল। এটা আবার কার ডায়েরি? আমার পকেটে তো ছিল না। তামিম ডায়েরিটা হাতে নিল। তার মনে পড়ল গতকাল রিকশায় যখন সে জ্যাকেটটা মিতুর গায়ে জড়িয়ে দিচ্ছিল, তখন মিতুর পার্স থেকে একটা হয়তো জ্যাকেটের পকেটে ঢুকে গেছে। এটা তো মিতুর, কালকে দিয়ে দেবো। তামিম ডায়েরিটা টেবিলে রাখতে যাচ্ছিল, হঠাৎ তার ভেতর থেকে ভাঁজ করা একটা ছেঁড়া চিঠি আর একটা ছবি নিচে পড়ে গেল। তামিম কৌতূহলবশত ছবিটা তুলে নিল হাতে। এটা তো মিতুর ছবি, কিন্তু সাথে এই ছেলেটাকে। তামিম ছবিটির দিকে আরেকটু ভালোভাবে তাকালো। ছেলেটার চেহারাটা তার খুব চেনা মনে হলো, এবং খুব বেশি চেনা। হঠাৎ তামিমের বুকের ভেতরটা ছেদ করে উঠল। আয়ান, এ তো আয়ান ভাইয়া। তামিমের হাত থেকে ফোনটা ধপ করে ফ্লোরে পড়ে গেল। তার চোখের সামনে পুরো পৃথিবীটা যেন ঘুরতে শুরু করেছে। আয়ান ভাইয়া মিতুর সাথে কি করেছে? মিতুর জীবনে আয়ান ভাইয়া কোথা থেকে এলো? তামিমের ঘাম হতে শুরু করলো। আয়ান যে তার আপন চাচাতো ভাই, যাকে তামিমের পরিবার অনেক আগে বাড়ি থেকে বের করে দিয়েছিল তাদের সব সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করার অপরাধে। যে মানুষটার নাম এ বাড়িতে নেওয়াও নিষিদ্ধ। তার মানে মিতুকে যে ধোঁকা দিয়েছে, যে মিতুকে তিলে তিলে শেষ করে দিয়েছে, সে আমারই রক্তের কেউ। তামিমের চোল শক্ত হয়ে গেল। তার বুঝতে বাকি রইল না যে গতকাল কালো গাড়িতে মিতু আয়ানকেই দেখেছিল। আর আয়ান ফিরে আসা মানে শুধু মিতুর বিপদ নয়, তামিমের পুরো পরিবারের ওপর এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। কারণ আয়ান একটা সাইকো টাইপের ছেলে। তামিম ছবিটা হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। তার চোখে এখন শুধু বিস্ময় নয়, এক তীব্র আগুনের ফুলকি জ্বলছে। ঘড়িতে তখন রাত 2 বাজে। তামিম হাতের মুঠোয় ডায়েরি আর ছবিটি শক্ত করে চেপে ধরে দ্রুত পায়ে শফিকের স্টাডি রুমের দিকে এগিয়ে গেল। শফিক তখনও ল্যাপটপ খুলে অফিসের কিছু কাজ করছিল। তামিম দরজাটা টোকা দিয়েই ভেতরে ঢুকে পড়ল। ভাইয়া, তুমি কি ব্যস্ত আছো? আরে তামিম, তুই এত রাতে ঘুমাসনি? কি হয়েছে তোর? মুখ কেমন ফ্যাকাশে কেন? ভাইয়া, এই ছবিটা একটু দেখো তো। তামিম ছবিটা শফিকের পড়ার টেবিলের ওপর রাখল। শফিক ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ছবিটার দিকে তাকাতেই তার কপালে গভীর ভাঁজ পড়ল। এই ছবি তুই কোথায় পেলি তামিম? আয়নের ছবি তোর কাছে এলো কিভাবে? ছবিটা আমার কাছে আসেনি ভাইয়া, এটা মিতু ডায়েরিতে ছিল। নীলার বোন মিতু, ওর সাথে আয়নের কি সম্পর্ক? আমিও সেটাই বুঝতে পারছি না, কিন্তু গতকাল বিকেলে আমি আর মিতু যখন রাস্তায় ছিলাম, মিতু একটা কালো গাড়িতে আয়ান ভাইয়াকে দেখে জ্ঞান হারানোর মতো অবস্থা হয়েছিল। সর্বনাশ! তার মানে আয়ান আবার দেশে ফিরে এসেছে? ভাইয়া, আয়ান ভাইয়াকে তো বাবা 5 বছর আগে বাড়ি থেকে বের করে দিয়েছিল। ও তো আমাদের সব প্রপার্টি নিজের নামে লিখে নেওয়ার জালিয়াতি করেছিল। শুধু জালিয়াতি না তামিম,
আয়ান সাইকোপ্যাথ লেভেলের একটি ক্রিমিনাল। ও আমাদের আপন চাচাতো ভাই হতে পারে, কিন্তু ও টাকার জন্য নিজের বাবাকেও ঠকিয়েছে। কিন্তু মিতুর সাথে ওর পরিচয় কিভাবে হলো? আর মিতু ওকে এত ভয় পাচ্ছে কেন? আমার তো মনে হচ্ছে আয়ান ইচ্ছে করে মিতুকে টার্গেট করেছিল প্রতিশোধ নেয়ার জন্য। ও হয়তো নীলার বোনকে হাতিয়ার বানিয়েছে। আমি ওকে আমাদের পরিবারের ত্রিসীমানায়ও গেছতে দেবো না ভাইয়া, আর মিতুকে তো ওর ছায়াও ছুতে দেবো না। মাথা ঠান্ডা রাখ তামিম, আয়ান খুব দ্রুত। ও যদি সত্যি মিতুর সাথে কোনো গেম খেলে থাকে, তবে ও এত সহজে হাল ছাড়বে না। আমিও হাল ছাড়বো না ভাইয়া। মিতুর চোখের ওই বয়ের কারণ আমি শেষ করে ছাড়বো। এরপর রাতটায় চরম অস্বস্তির মধ্যে দিয়ে কেটে যায়। সকাল 9টার দিকে বাহিরের আকাশ বেশ রৌদ্রোজ্জ্বল হলেও মিতুর বেডরুমের পর্দা টানা। মিতু লেপ গায়ে দিয়ে শুয়ে কাঁপছে, তার গায়ে বেশ জ্বর। নীলা চিন্তিত মুখে মিতুর কপালে জলপট্টি দিচ্ছে। মিতু, তুই তো কাঁপছিস কেন? কালে থেকে তুই বারান্দার ফ্লোরে বসেছিলি। আপু, আমার খুব শীত লাগছে, তুই আমাকে জড়িয়ে ধর। আমি তো ধরে আছি রে পাগল, তুই তো ভয় পাচ্ছিস কেন? কাল রাত থেকে দেখছি তুই কেমন যেন চমকে চমকে উঠছিস। কিছু না আপু, আমি ঠিক আছি। ঠিক তখনই তামিম দরজার কাছে এসে দাঁড়ালো। মিতুর ফ্যাকাশে মুখটা দেখে তামিমের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ভাবি, একটু বাইরে আসবেন? তোমার সাথে জরুরি কথা আছে। জরুরি কথা? এখন? তুই দেখছিস না মিতুর জ্বর? জানি ভাবি, কথাটার সাথে মিতুর সম্পর্ক আছে। তুমি 1 মিনিটের জন্য এসো। নীলা অবাক হয়ে মিতুর কপালে শেষ পট্টিটা দিয়ে বাহিরে এলো। তামিম নীলাকে একটু আড়ালে ড্রয়িং রুমের ব্যালকনিতে নিয়ে গেল। কি হয়েছে তামিম? তুই তো সিরিয়াস কেন? ভাবি, মিতুকে যে ছেলেটা ধোঁকা দিয়েছিল তার নাম কি আয়ান? তুই আয়নের নাম কিভাবে জানলি? মিতু তোকে বলেছে? মিতু আমাকে কিছু বলেনি, আমি ওর ডায়েরিতে আয়ানের ছবি দেখেছি। হ্যাঁ, আয়ন ছেলেটাই মিতুর জীবনটা ধ্বংস করে দিয়েছে। বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মিতুর অনেক ক্ষতি করেছে। কিন্তু তুই ছবি দেখে ছেলেটাকে চিনলি কিভাবে? কারণ আয়ান আর কেউ নয় ভাবি, ও আমার আপন চাচাতো ভাই। হোয়াট? তুই কি বলছিস তামিম? আয়ন তোর ভাই? হ্যাঁ ভাবি, 5 বছর আগে ওর বাবা সইজাল করে কোম্পানির শেয়ার হাতিয়ে নিতে চেয়েছিল। ধরা পড়ার পর বাবা ওকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। হে আল্লাহ, মিতু তো এই কথা আমাকে কখনো বলেনি। হয়তো জানতোই না আয়ন তোদের আত্মীয়। আয়ন ভাই ইচ্ছে করে নিজের পরিচয় লুকিয়েছে ভাবি। ও আসলে আমাদের ক্ষতি করার জন্য মিতুকে ব্যবহার করেছে। আমার বোনটার তাহলে কি হবে তামিম? ও তো আয়নকে দেখলেই ভয় কুটিয়ে যায়। আমি থাকতে মিতুর একটা চুলো কেউ ছুঁতে পারবে না ভাবি। আমি ওর সব ভয় দূর করব। শোন তামিম, মিতুর ওই অহংকার আর ভাব নেওয়াটা ওর একটা ঢাল মাত্র। তুই যদি সত্যি ওকে ভালোবাসিস, তবে সামাজিক সম্মান বজায় রেখে ওকে এই অন্ধকার থেকে বের করে আন। আমি প্রমিস করছি ভাবি, মিতুর চোখে আমি আর 1 ফোঁটাও পানি আসতে দেব না। বেলা দুপুর 12টা। তামিমদের বাড়ির পেছনের গ্যারেজে একটা জরুরি মিটিং বসেছে। তামিম, রনি, ফয়সাল এবং মিতুর 2 বান্ধবী তুলিও যারা সেখানে উপস্থিত। দোস্ত, তুই আমাদের এখানে ডাকলি কেন? কোনো সিগারেট মিশন নাকি? হ্যাঁ, সিক্রেট মেশিনে বলতে পারিস। আয়ান নামের ওই কালসাপটা আবার ফিরে এসেছে। আয়ান, ওই অসভ্য ছেলেটা, ও তুমি তোর লাইফটা হেল করে দিয়েছিল। ও শুধু মিতুর এক্স না তুলি, ও আমার আপন চাচাতো ভাই, আমাদের পরিবারের চরম শত্রু। মাই গড, এটা তো পুরো সিনেমার স্টোরি। এখন আমরা কি করব? আমরা একটা অ্যান্টি আয়ন স্কোয়াড বানাবো। ওর প্রতিটা মুভমেন্ট নজরে রাখতে হবে। তুই কোনো চিন্তা করিস না, আমি জেমস বন্ডের মতো স্পাইং করব, কেউ টের পাবে না। আপনি স্পাইং করবেন? আপনি তো ম্যানিকুইনের সাথে ধাক্কা খেয়ে পড়ে যান। আপনি স্পাই হলে মিশন প্রথম দিনই ফ্লপ। হ্যালো, এক্সকিউজ মি, ম্যানিকুইনের ব্যাপারটা একটা দুর্ঘটনা ছিল। আমার মতো স্মার্ট ছেলে এই গ্যাংয়ে আর একটাও নেই। স্মার্টনেস তো আপনার চশমার গ্লাসে আটকে আছে। স্পাইংটা আমি করব। মেয়েরা ডিটেকটিভ হিসেবে অনেক বেশি বেটার হয়। তোরা কি এখন এই গ্যারেজে বসে ঝগড়া করবি? তামিম ভাই সিরিয়াস কথা বলছে। আয়ন যে কোনো সময় এই বাড়িতে আসতে পারে। ও বাবার ইমোশন নিয়ে খেলার চেষ্টা করবে। আমাদের অ্যালার্ট থাকতে হবে। মিতু কি জানে যে আমরা এসব প্ল্যান করছি? না, ও কিছু জানে না। ওকে কিছু জানানোর দরকারও নেই। ও এমনিতেই অনেক ট্রমাতে আছে। বিকেল 4টার দিকে বাড়িটা বেশ নীরব। মিতুর জ্বর কিছুটা কমেছে।
সে গলা শুকিয়ে আসায় পানি খেতেই ধীর পায়ে রান্নাঘরে এলো। মিতু জগ থেকে গ্লাসে পানি ঢালতে যাবে, ঠিক তখনই রান্নাঘরের দরজা দিয়ে তামিম ঢুকলো। তামিমকে দেখে মিতুর চোখে কিছুটা অস্বস্তি ফুটে উঠল। আপনি একটু শুনুন, আমি যাব। আমি তো আপনার রাস্তা আটকে দাঁড়াইনি, আপনি চাইলে পাশ দিয়ে যেতে পারেন। আমি পাশ দিয়ে যেতে চাই না, আপনি সরুন বলছি। মিতু ইগো দেখে তামিমকে পাশ কাটিয়ে যেতে নিল, কিন্তু তামিম হঠাৎ একটু সামনে এগিয়ে এসে মিতুর পথটা আটকে দাঁড়ালো। কি করছেন কি আপনি? তামিম কোনো কথা বলল না। সে খুব সাবলীলভাবে নিজের ডান হাতটা বাড়িয়ে দিয়ে মিতুর কপালের ওপর রাখলো। মিতু চমকে পিছিয়ে যেতে নিলেও তামিমের স্পর্শে সে থমকে গেল। জ্বর তো এখনো পুরোপুরি নামেনি, আপনি বিছানা থেকে উঠলেন কেন? আমার আমার পানি তেষ্টা পেয়েছিল। আমাকে ডাকলেই পারতেন, আমি দিয়ে আসতাম। আমি আপনার কাজের মেয়ে নাকি যে আপনাকে ডাকবো? কাজের মেয়ে হয়ে যেতে যাবেন কেন? আপনি তো এবারের মহারানী। মিতু তামিমের চোখের দিকে তাকালো। তামিমের দৃষ্টিতে কোনো ফাজলামো নেই, আছে গভীর মায়া। মিতুর বুকের ভেতরটা আবার ধুকপুক করে উঠল। চুলগুলো তো একদম এলোমেলো হয়ে আছে। তামিম খুব আলতো করে মিতুর মুখের ওপর পড়া কয়েকটা অবদ্ধ চুলের গোছা কানের পেছনে গুজে দিল। মিতু কোনো প্রতিবাদ করল না। আপনি আমাকে এত কেয়ার করছেন কেন তামিম? কেয়ার করার জন্য কি কোনো কারণ লাগে? লাগে তো, বিনা কারণে কেউ কারো কাছে আসে না। আমি কারণ ছাড়াই আসতে চাই, আপনি কি আমাকে সেই জায়গাটা দেবেন? মিতু দ্রুত চোখ নামিয়ে নিল। সে পানির গ্লাসটা হাতে নিয়ে কোনো কথা না বলেই রান্নাঘর থেকে বেরিয়ে গেল। তামিম তার যাওয়ার দিকে তাকিয়ে একটা তৃপ্তির হাসি হাসল। পরের দিন সকাল 11টা। তামিমদের ড্রয়িং রুমে পরিবারের সবাই বসে চা খাচ্ছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। কাজের মেয়ে জমিলা দরজা খুলে দিতেই ড্রয়িং রুমে পিনপত নীরবতা নেমে এলো। দরজার সামনে স্যুট প্যান্ট পরা এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। তার মুখে একটা নকল বিনয়ের হাসি। সে হলো আয়ান। আসসালামু আলাইকুম চাচা যান, কেমন আছেন? আয়ান, তুই এই বাড়িতে কি মনে করে? আমি ক্ষমা চাইতে এসেছি চাচা যান। গত 5 বছর আমি দেশের বাইরে অনেক কষ্ট করেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আয়ান এগিয়ে এসে হঠাৎ তামিমের বাবার পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। তামিমের মা সালমা বেগম ইমোশনাল হয়ে পড়লেন। আহা, কাঁদছিস কেন বাবা? ওঠ, ভুল তো মানুষই করে। চাচি আম্মা, আপনারা আমাকে মাফ না করলে আমি মরেই যাব। আমি একদম বদলে গেছি। শফিকার তামিম সোফায় বসে শক্ত মুখে একটা এই নাটক দেখছে। ঠিক তখনই সিঁড়ির কাছে মিতু এসে দাঁড়ালো। আয়ানকে দেখে মিতুর হাত থেকে পানির গ্লাসটা ধপাস করে ফ্লোরে পড়ে গেল। আরে মিতু, তুমি এখানে কেমন আছো? মিতু কোনো কথা না বলেই কাঁপতে কাঁপতে উল্টো ঘুরে দৌড়ে আবার নিজের রুমে চলে গেল। আয়ান আর চোখে তামিমের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল। তামিমের হাত দুটো রাগে মুঠো হয়ে গেল। দুপুর 2টোর দিকে ডাইনিং টেবিলে সবাই খেতে বসেছে। আয়ান ঠিক মিতুর উল্টো দিকের চেয়ারটায় বসেছে। মিতু ভয়ে চোখ তুলে তাকাতেই পারছে না। তা মিতু, শুনলাম তুমি নাকি এই বাড়িতে থাকতে এসেছো, খুব ভালো। আয়ান ভাইয়া, আপনি নিজের খাবারে ফোকাস করুন। অন্যদের প্লেটে থাকানোর স্বভাবটা দেখছি আপনার এখনো যায়নি। আরে তামিম, তুই তো দেখছি বড় হয়ে গেছিস। আমি তো জাস্ট মিতুর সাথে একটু কথা বলছিলাম। ঠিক সেই সময় ফয়সালার যারা জগ নিয়ে টেবিলে এলো পানি দেওয়ার জন্য। যারার হাতে আয়নের জন্য একটা স্পেশাল বাটি। আয়ন ভাইয়া, এই নিন আপনার জন্য স্পেশাল চিকেন স্যুপ। আরে বাহ, তোমরা তো দেখছি আমার খুব যত্ন নিচ্ছ, থ্যাংক ইউ। আয়ান স্যুপের বাটিটা নিয়ে 1 চামচ মুখে দিল। স্যুপে ফয়সালরা প্রচুর কাঁচামরিচের পেস্ট আর পেট খারাপের ওষুধ অর্থাৎ জুলাপ মিশিয়ে রেখেছিল। স্যুপটা মুখে দিতেই আয়নের চোখ বড় বড় হয়ে গেল। পানি, উফ, পানিতে কি হলো ভাইয়া, স্যুপ কি বেশি টেস্ট হয়ে গেছে? ঝাল, আমার কান দিয়ে ধোয়া বেরোচ্ছে। আয়ান কাশতে কাশতে মুখ লাল করে ফেলল। হঠাৎ তার পেটের ভেতর গুড়গুড় করে একটা শব্দ হলো। ও নো চাচি আম্মা, আপনাদের বাথরুমটা কোন দিকে? ওই তো বাবা, সোজা গিয়ে ডানে। আয়ান চেয়ার ছেড়ে দৌড়ে বাথরুমের দিকে ছুটল। ফয়সাল আর যারা হাই ফাইভ করে হাসতে লাগলো।
মিতু এত টেনশনের মধ্যেও নিজের হাসি আটকে আটকে রাখতে পারল না। তামিম মিতুর হাসি মুখ দেখে স্বস্তি নিঃশ্বাস ফেল। বিকেল 5টা, রোদ পড়ে গিয়ে একটা মিষ্টি আবহাওয়া। মিতু ছাদে কাপড় নিতে এসেছিল। হঠাৎ ছাদের দরজা আটকে দিয়ে আয়ান সেখানে এসে দাঁড়ালো। কি পিছিয়ে আমাকে দেখে খুব চমকে গেছিস মনে হচ্ছে। তুমি এখানে কি করছো আয়ান? প্লিজ আমার সামনে থেকে যাও। যাবো তো বটেই, তবে একা না, তোকে সাথে নিয়ে যাব। আমি তোমার সাথে কোথাও যাব না। তুমি একটা ফ্রড। তুমি আমাকে ভালোবাসার নাটক করেছিলে। ভালোবাসা? আমার টাকা দরকার ছিল মিতু, আর এখন আমার প্রতিশোধ দরকার। আমি সব তামিমকে বলে দিব, ওরা তোমাকে পুলিশে দেবে। তামিমকে বলবি বল, তবে বলার আগে একটা কথা মনে রাখিস। আয়ান তার পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে মিতুর চোখের সামনে নাড়ল। এই পেন ড্রাইভে তামিমের বাবার কোম্পানির এমন সব সিক্রেট ডকুমেন্টস আছে যা পুলিশের হাতে গেলে তোর ওই তুলাফাইয়ের সোজা 10 বছরের জেল হবে, আর তোর আপুর সংসারটা রাস্তায় এসে দাঁড়াবে। তুমি তুমি এত নিচে নামতে পারো? আমি অনেক নিচে নামতে পারি মিতু। তুই যদি তামিমের কাছ থেকে দূরে সরে গিয়ে আমার কাছে ফিরে না আসিস, তবে আমি এই পরিবারের সবাইকে রাস্তায় নামিয়ে ছাড়ব। না, তুমি ওদের কোনো ক্ষতি করবে না, প্লিজ আয়ান। তাহলে তুই জানিস তোর কি করতে হবে। তামিমকে তোর জীবন থেকে লাথি মেরে বের করবি, আর তা না হলে তামিমের বাবার জেলখানা রেডি। আয়ন একটা জঘন্য হাসি দিয়ে ছাদ থেকে নেমে গেল। মিতু ছাদে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখের পানিতে ছাদের ফ্লোর ভিজতে শুরু করলো। সে বুঝতে পারছে না কিভাবে সেই পরিবারটাকে বাঁচাবে। সন্ধ্যা 7টা, বাগানের লন ঘাসে বসে তামিম গিটার বাজাচ্ছে। মিতু শক্ত মুখে হেঁটে তামিমের সামনে এসে দাঁড়ালো। আপনার এই ঘ্যান ঘ্যান আওয়াজটা একটু বন্ধ করবেন? আর মিতু বসুন না, গান শুনবেন? আপনার গান শোনার মতো রুচি আমার নেই। আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। বলুন, আমি শুনছি। আপনি আমার পেছনে ঘোরাঘুরি বন্ধ করুন। আপনার এই সস্তা রোমান্স আমার একদম ভালো লাগছে না। সস্তা রোমান্স? কাল তো রান্না করে আপনি কিছু বলেননি। কাল আমি অসুস্থ ছিলাম, তাই কিচ্ছু বলতে পারিনি। আমি আপনাকে একদম সহ্য করতে পারি না। হঠাৎ এমন কি হলো যে আপনি আবার আপনার সেই পুরনো অহংকারের রূপে ফিরে গেলেন? আমি অহংকারী, আর আপনার মতো একটা বেকার আনএক্সপার্ট ছেলের সাথে আমি কখনোই জড়াবো না। আর আপনার চেয়ে অনেক বেশি প্রতিষ্ঠিত। তামিমের বন্ধুরা পাশেই ছিল। রনি রেগে গিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তামিম তাকে হাত নেড়ে থামিয়ে দিল। তামিম গিটারটা পাশে রেখে উঠে দাঁড়ালো। আপনি কি সত্যি আয়নকে প্রতিষ্ঠিত আর ভালো মনে করেন? হ্যাঁ, মনে করি। আয়ন অন্তত আপনার মতো আমার পেছনে কুকুরের মতো ঘোরে না। আপনার এই ফেক অহংকারটা আমি খুব ভালো করে চিনি মিতু। আপনি যতই চেষ্টা করুন আমাকে দূরে সরিয়ে দেওয়া, আমি সরব না। আপনি একটা নির্লজ্জ ছেলে তামিম। হ্যাঁ, আমি নির্লজ্জ, কারণ আমি জানি আপনি এই কথাগুলো মন থেকে বলছেন না। কেউ একজন আপনাকে বাধ্য করছে এসব বলতে। মিতু তামিমের চোখের দিকে তাকিয়ে থমকে গেল। সে বুঝতে পারছে তামিম তার মিথ্যেটা ধরে ফেলেছে। মিতু আর কিছু না বলে দ্রুত সেখান থেকে চলে গেল। তামিম মিতুর যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করল, এই শয়তানের খেলা সে খুব তাড়াতাড়ি শেষ করবে। বাগানে তামিমের সাথে রূঢ় ব্যবহার করে মিতু সোজা নিজের ঘরে চলে যায়। রাত তখন 10টা, পুরো বাড়ি নিস্তব্ধ। মিতু বিছানায় মুখ গুজে অঝরে কাঁদছে। হঠাৎ দরজার নব ঘোরার শব্দ হলো। নীলা ধীর পায়ে ঘরে ঢুকে মিতুর পাশে বসলো। কি রে, তুই এভাবে কাঁদছিস কেন? আপু, আমি আর পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে। কি হয়েছে আমাকে খুলে বল। তুই তামিমের সাথে এত খারাপ ব্যবহার কেন করলি? আমি বাধ্য হয়েছি আপু। আমি তামিমকে বিপদে ফেলতে চাই না। বিপদটা কিসে? আয়ন তুমি কিছু বলেছে? আয়ন আমাকে ব্ল্যাকমেল করেছে আপু। ওর কাছে আঙ্কেলের কোম্পানির এমন কিছু ফেক ডকুমেন্টস আছে যা পুলিশের কাছে গেলে আঙ্কেলের জেল হয়ে যাবে। হোয়াট? আয়নের এত বড় সাহস? ও আমাকে বলেছে আমি যদি তামিমের জীবন থেকে সরে না যাই, তবে ও তোদের পুরো পরিবারকে রাস্তায় নামিয়ে ছাড়বে। আর তুই সেই ভয়ে তামিমের সাথে এতগুলো মিথ্যে কথা বললি? আমি কি করব আপু? আমি তোদের এই সাজানো সংসারটা ভাঙতে দিতে পারি না। তুই কাঁদিস না মিতু,
আয়ন এত সহজে আমাদের কিছু করতে পারবে না। দরজার একটু আড়ালে দাঁড়িয়ে তামিম পুরো কথাটাই শুনছিল। মিতুর এই ত্যাগের কথা শুনে তামিমের বুকে একটা গভীর প্রশান্তি আর ভালোবাসার জন্ম হলো। তামিম নীরবে সেখান থেকে সরে গেল। পরের দিন সকাল 10টা, ধানমন্ডি 27 নম্বরের একটা পুরনো ক্যাফেতে তামিম, শফিক, রনি আর ফয়সাল বসে আছে। ভাইয়া, আয়ন মিতুকে ব্ল্যাকমেল করছে বাবার কোম্পানির ফেক ডকুমেন্টস দিয়ে। আমি জানতাম ও এমন একটা নোংরা খেলাই খেলবে, কিন্তু ওর ডকুমেন্টসগুলো আসলে ভুয়া। বুয়া হলে তো কোনো সমস্যা নেই। সমস্যা আছে তামিম, আইন তো আর সাথে সাথে বুঝবে না। পুলিশ ইনভেস্টিগেশনে গেলে বাবার অনেক সম্মানহানি হবে। তাহলে এখন আমরা কি করব? আয়ন তো আজ রাতে মিতুকে আংটি পরানোর প্ল্যান করেছে। আংটি পরানো মানে ওই শয়তানটা মিঠুকে বিয়ে করতে চায়? ও বিয়ে করতে চায় না, ও শুধু বাবার উপর চাপ সৃষ্টি করে সম্পত্তি হাতিয়ে নিতে চায়। মিতু ওর কাছে একটা গুটি মাত্র। তামিম, তুই কি বাবার লয়ারের সাথে কথা বলেছিস? হ্যাঁ ভাইয়া, বাবা আর মিতুর বাবার সাথেও আমার ভিডিও কলে কথা হয়েছে। ওনাদের একটা মাস্টার প্ল্যান আছে। মাস্টার প্ল্যান কি? আমাদের কিছু বলবি না? তোদের কাজ হলো আজ রাতে আয়নের ফাইলের উপর নজর রাখা, বাকিটা আমি আর বাবা বুঝবো। বেলা 1টার দিকে ড্রয়িং রুমে মিতু চুপচাপ বসে আছে। নীলা একটা শপিং ব্যাগ হাতে নিয়ে নিচে নামলো। নিতু, তুই এক্ষুনি তামিমের সাথে একটু শপিং মলে যা তো। আমি কোথাও যাব না আপু, আমার ভালো লাগছে না। ভালো না লাগলেও যেতে হবে। আজ রাতে বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান আছে, তোর জন্য একটা শাড়ি কেনা দরকার। অনুষ্ঠান মানে? কিসের অনুষ্ঠান? সে তুই রাতেই দেখতে পাবি। এখন তামিম বাইরে গাড়িতে ওয়েট করছে, তুই যা। মিতু বাধ্য হয়ে একটা সাধারণ সালোয়ার কামিজ পরে বাহিরে বেরিয়ে গাড়িতে গিয়ে বসলো। তামিম নীরবে গাড়ি চালাতে শুরু করলো। আপনি গাড়ি ওইদিকে নিয়ে কেন যাচ্ছেন? শপিং মল তো অন্য রাস্তায়। আমরা শপিং মলে যাচ্ছি না মিতু। যাচ্ছি না মানে? তাহলে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? একটু পরে দেখতে পাবেন। গাড়িটা একটা নিরিবিলি রাস্তায় এসে একটা কাজী অফিসের সামনে থামলো। কাজী অফিসের বাইরে রনি, ফয়সাল, তুলি আর যারা আগে থেকে দাঁড়িয়ে আছে। কাজী অফিস? আমরা এখানে কি করছি তামিম? গাড়ি থেকে নামুন মিতু, আমি সব বলছি। মিতু কাঁপতে কাঁপতে গাড়ি থেকে নামলো, তার চোখে রাজ্যের বিস্ময়। আমি সব জানি মিতু, আয়ন আপনাকে কিভাবে ব্ল্যাকমেল করছে আমি সব শুনেছি। আপনি আপনি জানেন? হ্যাঁ জানি, আর আমি আপনাকে একা এই লড়াইয়ে লড়তে দেব না। আপনি বুঝতে পারছেন না তামিম, আয়ান আপনাদের সব শেষ করে দিবে। আয়ন আমার কিচ্ছু করতে পারবে না, কিন্তু আমি ওকে আপনার ত্রিসীমানায় আর ঘেঁচতে দেব না। কিভাবে আটকাবেন ওকে? ওর কাছে তো প্রমাণ আছে। আমি আপনাকে আইনিভাবে ওর কাছ থেকে দূরে নিয়ে যাব। মিতু, আপনি কি আমাকে বিশ্বাস করেন? আমি আপনাকে বিশ্বাস করি তামিম, কিন্তু আমি আপনার পরিবারের ক্ষতি হতে দিতে পারি না। আমাদের পরিবারের কিছু হবে না, আপনি শুধু একবার হ্যাঁ বলুন। মিতু আর নিজেকে আটকে রাখতে পারল না, সে হাওমাও করে কেঁদে তামিমকে জড়িয়ে ধরল। আমি তো খুব ভয় পেয়েছিলাম তামিম। আর ভয় নেই, এবার এই মহারানীকে আমি সারা জীবনের জন্য আমার পিচ্ছি বউ বানিয়ে নেব। বন্ধুদের সাক্ষী রেখে খুব সাধারণ কিন্তু গভীর আবেগের মধ্যে দিয়ে কাজী অফিসে তামিম আর মিতুর বিয়ে সম্পন্ন হলো। মিতুর মুখে অনেকদিন পর একটা স্বস্তির হাসি ফুটল। বিকেল 4টের দিকে তামিম আর মিতু বাড়িতে ফিরে দেখে ড্রয়িং রুমে এক থমথমে পরিবেশ। তামিমের বাবা মা সোফায় বসে আছেন আর তাদের সামনে আয়ান বসে আছে খুব গম্ভীর মুখে। চাচা যান, আমি মিতুকে অনেক আগে থেকেই চিনি, আমি ওকে বিয়ে করতে চাই। কি বলছিস তুই আয়া? মিতু তো অনেক ছোট। ছোট কোথায় চাচি আম্মা, ও তো ভার্সিটিতে পড়ে, আর আমি আজ রাতেই ওকে আংটি পরাতে চাই। কিন্তু মিতুর মা বাবা তো দেশে নেই, ওদের না জানিয়ে এটা কিভাবে সম্ভব? সেটা আমি ম্যানেজ করে নিব। মিতু নিশ্চয়ই আমাকে ফিরাবে না, তাই না মিতু? মিতু মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। তামিম আর চোখে আয়নের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি হাসল, কিন্তু মুখে কিছু বলল না। রাত 8টায় তামিমদের বাড়ির বাগানে বেশ সুন্দর একটা আয়োজন করা হয়েছে। পড়ার সেই ঘটক ফিরোজ আন্টিও আবার হাজির হয়েছেন। আয়ন একটা দামি স্যুট পরে স্টেজের কাছে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লেদার ফাইল। রনি আর তুলি ওয়েটারের বেশ ধরে আয়নের পেছন পেছন ঘুরছে। রনি ভাই, ওই ফাইলটার ভেতরে সব ফেক ডকুমেন্ট আছে, ওটা সরাতে হবে। আমি সরাবো কিভাবে?
ওই টাকলু তো ফাইল হাতছাড়া করেই না। আপনি একটু বুদ্ধি খাটান, যান ওর গায়ে একটু জুস ফেলে দিন। আইডিয়া খারাপ না, মেয়েদের মাথায় মাঝে মাঝে ভালো বুদ্ধি আসে। বেশি বকবেন না, জলদি যান। রনি একটা ট্রেতে করে অরেঞ্জ জুস নিয়ে ইচ্ছে করে আয়নের স্যুটের উপর ফেলে দিল। হোয়াট দ্য হেল, তুই দেখতে পাস নাই ইডিয়েট? সরি স্যার, একদম খেয়াল করিনি। আমি এখন টিস্যু এনে দিচ্ছি। আয়ন রেগে গিয়ে ফাইলটা পাশের একটা টেবিলের ওপর রেখে নিজের স্যুট মুছতে শুরু করলো। চোখের পলকে তুলি ওই ফাইলটা সরিয়ে ঠিক একই রকম দেখতে আরেকটা ফাইল সেখানে রেখে দিল। রাত 9টা বেজে গেছে। আয়ন স্টেজে উঠে মাইক্রোফোন হাতে নিল। সবাইকে ধন্যবাদ আজ এখানে আসার জন্য। আমি আজ মিতুকে আমার জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করতে যাচ্ছি। তামিম ধীর পায়ে হেঁটে স্টেজের সামনে এসে দাঁড়ালো। মিতু নীলার পাশে দাঁড়িয়ে আছে। আয়ন ভাইয়া, আপনি মনে হয় একটু তাড়াহুড়ো করছেন। মিতু আপনাকে বিয়ে করবে না। তুই মাঝখানে কথা বলার কে? তামিম, মিতু আমাকে ভালোবাসে। ভালোবাসে নাকি আপনাকে ব্ল্যাকমেল করছেন আপনার ওই ফাইলটা দিয়ে? তামিমের কথাই উপস্থিত সবাই চমকে গেল। তামিমের বাবা মাও অবাক হয়ে তাকালেন। আয়নের মুখটা রেগে লাল হয়ে গেল। তুই যখন জেনে গেছিস তাহলে সবার সামনেই বলি, হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে চাচা যান কিভাবে আমার বাবার সম্পত্তি জালিয়াতি করেছিল। আয়ান, তুই কিন্তু নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। সীমা তো আপনি ছাড়িয়েছিলেন চাচা যান। আজ যদি মিতু আমাকে আংটি না পরায় তবে এই ফাইলের সব ডকুমেন্টস আমি কাল সকালে পুলিশের কাছে দিব। আয়ান রাগে ফুঁসতে ফুঁসতে টেবিল থেকে ফাইলটা হাতে নিয়ে সবার সামনে খুলল, কিন্তু ফাইল খুলতেই তার চোখ কপালে উঠে গেল। এটা কি? এসব কি? ফাইলের ভেতরে কোনো আইনি কাগজপত্র নেই। সেখানে রাখা আছে একটা রঙিন টম অ্যান্ড জেরির কমিক্স বই। কি হলো আয়ান ভাই, আপনার জালিয়াতির প্রমাণ কি ইঁদুর আর বিড়ালের মতো? উপস্থিত সবাই হো হো করে হেসে উঠল। ফিরোজ আন্টিও পান চিবোতে চিবোতে হাসতে লাগলেন। আয়ান বোকা বনে গিয়ে তামিমের দিকে তাকালো। তুই আমার ফাইল চুরি করেছিস? তাতে কি অরিজিনাল কপি আমার ইমেইলে আছে? তোর ইমেইলে কিছু নেই আয়ান, তোর কোনো অরিজিনাল কপিও নেই। তামিমের বাবা খুব শান্ত পায়ে স্টেজে উঠে এলেন। তার চোখে একটা বিজয়ী হাসি। তুই ভেবেছিলি আমি বোকা? তুই 5 বছর আগে যা করেছিলি আমি সব জানতাম। তুই বিদেশে বসে যে কোম্পানিতে শেয়ার কিনেছিলি, জানিস ওটা কার কোম্পানি? কার কোম্পানি মানে? ওটা তো একটা ফরেন ইনভেস্টমেন্ট ফার্ম। ওটা মিতুর বাবার কোম্পানি আয়ান। আমরা দুজন মিলে তোর সব শেয়ার কিনে নিয়েছি। তুই এখন পুরোপুরি দেউলিয়া, তোর ব্যাংক ব্যালেন্স এখন 0। আয়ান শকে পাথর হয়ে গেল। তার হাত থেকে টম অ্যান্ড জেরির বইটা মাটিতে পড়ে গেল। সে বিশ্বাসই করতে পারছে না যে তাকে এমনভাবে ফাঁদে ফেলা হয়েছে। আপনারা আমার সাথে গেম খেলেছেন? গেম তো তুই শুরু করেছিলি আয়ান, আমরা শুধু ফিনিশ করলাম। আয়ান মরিয়া হয়ে পাগলের মতো মিতুর দিকে ছুটে গেল। সে মিতুর হাত ধরে সজোরে টান দিল। সম্পত্তি না পেলেও মিতুকে আমি নিয়ে যাব, ও আমার। মিতু এবার আর ভয় পেল না। সে এক ঝটকায় আয়নের হাত ছাড়িয়ে নিল। তারপর ডান হাত তুলে সপাটে আয়নের গালে একটা কষিয়ে চড় বসিয়ে দিল। তোর মতো একটা রাস্তার ছেলের এত বড় সাহস যে তুই আমার গায়ে হাত দিস? মিতু, তুই আমাকে চড় মারলি? শুধু চড় না, তোকে তো জুতো পেটা করা উচিত। তুই ভেবেছিস আমি তোর ভয়ে গুটিয়ে থাকবো? হ্যাঁ, তুই আমার সাথে না গেলে তামিমের পরিবারকে আমি ছাড়বো না। তুই কিচ্ছু করতে পারবি না, কারণ আমার মতো মহারানীকে ছোঁয়ার যোগ্যতা তোর নেই। আমি অলরেডি কমিটেড। সবাই অবাক হয়ে মিতুর দিকে তাকালো। তামিম পকেট থেকে একটা কাগজ বের করে সবার সামনে তুলে ধরল। বাবির অহংকারী বোন এখন অফিসিয়ালি আমার পিচ্ছি বউ। এটা আমাদের কাবিননামা। ড্রয়িং রুমে পিন পতন নীরবতা। ফিরোজা আন্টি খুশিতে একটা তালি দিয়ে উঠলেন। শফিক আর নীলা একে অপরের দিকে তাকিয়ে হাসলো। তোরা বিয়ে করেছিস? হ্যাঁ আয়ান ভাইয়া, আর আপনি যেহেতু আমাদের ফ্যামিলিকে থ্রেট দিয়েছেন তাই বাইরে পুলিশ ওয়েট করছে, ওরা আপনার যত্ন নেবে। দুজন পুলিশ অফিসার বাগানে ঢুকে আয়নকে হাত করা পরিয়ে নিয়ে গেল। আয়ন মাথা নিচু করে অপমানিত হয়ে বেরিয়ে গেল। রাত প্রায় 11টা। সব ঝামেলা শেষ। চাঁদের আলোয় তামিম আর মিতু ছাদে পাশাপাশি দাঁড়িয়ে আছে। ঠান্ডা বাতাস বইছে। বেশি ভাব নেবেন না তামিম সাহেব, আমি কিন্তু আপনাকে এমনিতেই বিয়ে করিনি। তাই নাকি? তাহলে কেন করছেন?
আমি জাস্ট আপনাদের পরিবারকে বাঁচানোর জন্য এই স্যাক্রিফাইসটা করেছি। ও আচ্ছা, স্যাক্রিফাইস। তাহলে কাজী অফিসে ওই যে আমাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন, ওটাও কি স্যাক্রিফাইস ছিল? ওটা ওটা তো আমি ভয়ে কেঁদেছিলাম, এর মধ্যে ভালোবাসার কিচ্ছু নেই। আমিও তো ভালোবাসার কথা বলিনি, আমি তো এমনি বিয়ে করেছি সারা জীবন আপনার এই অহংকারে জারি শোনার জন্য। আপনার মতো একটা ফাজিল ছেলের সাথে আমার সারা জীবন কাটাতে হবে ভাবলেই আমার কান্না পাচ্ছে। কান্না পেলে কাঁদুন, তবে আমার বুকে মাথা রেখে কাঁদতে হবে, কারণ আপনি এখন আমার। মিতুর ইগো ধরে রাখতে পারল না, সে লাজুক হেসে তামিমের বুকে মাথা রাখলো। তামিম মিতুকে আলতো করে জড়িয়ে ধরল। ঠিক তখনই ছাদের দরজার কাছে একটা বিকট শব্দ হলো। রনি, ফয়সাল, তুলিয়ার যারা একটা বড় আতশবাজি ফুটিয়ে চিল্লিয়ে উঠল। হুররে, মিশন সাকসেসফুল। মহারানী শেষমেশ ভন সাহেবের প্রেমে পড়েই গেল। তোদের তো আমি আজ চাঁদ থেকেই ফেলে দেবো, সবসময় রোমান্টিক মোমেন্ট নষ্ট করিস। তামিম রেগে গিয়ে বন্ধুদের তাড়া করতে শুরু করলো। মিতু খিলখিল করে হাসতে লাগলো। তার সেই চঞ্চল, প্রাণবন্ত আর অহংকারী মিষ্টি হাসিটা আবার ফিরে এসেছে। চাঁদের আলোয় একটি সুন্দর মিষ্টি আর ভালোবাসায় ভরপুর গল্পের এখানেই চমৎকার সমাপ্তি ঘটল। সমাপ্ত।